আচ্ছা, সেশনের টাইটেল হচ্ছে পেমেন্ট ইন্ডাস্ট্রি দ্য বিটস দ্যাট নোবডি টোল্ড ইউ। সো আমরা এখানে মোটামুটি যারা চেকে কাজ করতেছি এটার মধ্যে অনেক দিন শুনছি যে পে আউটের ইস্যু, তারপর যে অথরাইজেশন, তারপর ক্যাপচার, সেটেলমেন্ট, এগুলো অনেকগুলো টার্মিনোলজি শুনছি। যারা এটার সাথে ইনভলভ ওরাই মেনলি এটা নিয়ে একটু ডিল করছি, বাকিরা খুব একটা জানার প্রয়োজন মনে হয়েছে একটু জানছি, জানার প্রয়োজন মনে হয় না জানি নাই। সো আমরা এটা নিয়ে আজকে এই জন্য একটু পেমেন্ট ইন্ডাস্ট্রিটাকে কাভার করব। এই সেশনের টার্গেট এইটা না যে চেকের পেমেন্ট কীভাবে কাজ করে, এই সেশনের টার্গেট এটাও না যে পেমেন্ট টেকনিক্যাল ডিটেলস যে আসলে কিভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন হয়, এটা আমরা শর্টলি কাভার করব। আমাদের এটার মেইনলি টার্গেট হলো আমরা যে ডে টু ডে ট্রানজ্যাকশন করতেছি এই জিনিসটা আসলে আন্ডার দ্য হুড কীভাবে কাজ করে, কিভাবে আমার পকেটের টাকা উইদিন সেকেন্ডস আরেকটা জায়গায় চলে যাচ্ছে, কিভাবে ডিজিটাল ট্রানজ্যাকশনটা কার্ড নেটওয়ার্ক থ্রুতে ফ্যাসিলিটেট হচ্ছে এইটা। আর এইটা জেনে আমাদের আসলে লাভ কী, এটা যদি বলি, পুরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এমন কিছু সেক্টর আছে যেগুলো খুব টাইম সেন্সিটিভ এবং খুব মানে মার্জিন অফ এরর মানে কোনো জায়গা নাই। এটার মধ্যে একটা হলো পেমেন্ট ইন্ডাস্ট্রি, আরেকটা হলো হেলথ কেয়ার, আর আরেকটা হলো স্পেস অ্যান্ড আদার্স, যেখানে আসলে মানুষের লাইফ ইনভলভ। সো এটা এই জন্যই জানবো কীভাবে আসলে এত বড় লার্জ নেটওয়ার্ক এত হাই ক্যাপাসিটিতে এত হাই টিপিএসে অপারেট করতেছে, এবং চিন্তা করার জন্য আসলে আমরা কোন স্কেলে কাজ করি, আসলে ইন্ডাস্ট্রির মেজর নেটওয়ার্কগুলা, মেজর অ্যাক্টরগুলা, প্লেয়ারগুলা কোন লেভেলে কাজ করে, যেন আমরা একটু সিস্টেম থিঙ্কিংটা বাড়াই আসলে আন্ডারস্ট্যান্ড করার জন্য দুনিয়াতে আসলে কত কী জিনিস আছে আর কি, যেটা আমরা আসলে কোনোদিন চিন্তাই করি নাই। সো আমি স্পিকার নোটে কিছু জিনিস রাখছি। ইন শর্ট বললে আমাদের বছরে পায় কার্ড নেটওয়ার্কের থ্রুতে অ্যালোন ডিজিটালি, এমএফএস বাদ দিয়ে, নট ওয়ালেট, কিউআর, এনিথিং, এগুলা বাদ দিয়ে শুধু কার্ড নেটওয়ার্কের থ্রুতেই বছরে প্রায় হলো $6 ট্রিলিয়ন প্লাস আমরা ট্রানজ্যাক্ট করি পেমেন্ট ইন্ডাস্ট্রিতে। এটা বাংলা টাকায় হইলে কত, এইটা আপনাদের জন্য ক্যালকুলেটারে হিসাব করার জন্য আমি ছেড়ে দিলাম। আর এইটা বাদে একটা ওয়ার্ড ইউজ করছি আমি, টিপিএস। যারা এখানে অলরেডি পেমেন্ট ডোমেইনে কাজ করছেন, আশিক ভাই আছে, হিরক ভাই আছে, এরা আসলে মেজর কিছু বাংলাদেশি নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে কাজ করছিলাম আমরা আগে। সো আরও অনেক জায়গায় কাজ করছেন। সো টিপিএস বলতে আমরা বুঝাই ট্রানজ্যাকশন পার সেকেন্ড। হ্যাঁ, সো আমরা ইন জেনারেল ব্যাকএন্ডের ক্ষেত্রে বা আমাদের সিস্টেমে কয়টা অর্ডার প্লেস করা যায় এইটা দিয়ে বুঝতে পারি যে আমাদের আসলে সিস্টেমে সেকেন্ডে কয়টা অর্ডার নিতে পারে আসলে প্লেস করার জন্য এপিআই আমাদের সিস্টেম। সো ওইটা একটা টিপিএস হতে পারে। হয়তো আমাদের সিস্টেম স্কেল করে ব্রেক না করা পর্যন্ত হয়তো পার সেকেন্ডে 300, 400, 1000, কিন্তু আমাদের ডেটা এবং কারেন্ট আর্কিটেকচার পেমেন্ট নেটওয়ার্কের ভিসা সেকেন্ডে সবচেয়ে নিম্নতম অ্যাপ্রক্সিমেটলি 700টা ট্রানজ্যাকশন প্রসেস করে, আর পিক টাইমে 65,000 ট্রানজ্যাকশন পার সেকেন্ড প্রসেস করে। তাহলে বুঝতে পারতেছেন সিস্টেমের এফিসিয়েন্সি এবং স্কেল কোন জায়গা হইতে পারে। সো একটা লাইন লেখা আছে, দ্য গ্লোবাল পেমেন্টস ইন্ডাস্ট্রি রেভিনিউ ইজ লার্জার দেন এন্টায়ার জিডিপি অফ মোস্ট কান্ট্রিজ। দ্যাট মিন এই মার্কেট প্লেয়ার যেগুলো আছে, বিশেষ করে কার্ড নেটওয়ার্কগুলো, এগুলোর যে রেভিনিউ আছে এগুলো অনেক দেশের কান্ট্রির জিডিপির থেকেও বেশি। সো দ্যাট শুড মেক আস ইন্টারেস্টেড যে আসলে এই পেমেন্ট ডোমেইনটা কী, ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে, এটা একটা আমরা বুঝি। হ্যাঁ, আমরা আসলে কেন কেয়ার করব, মানে আমার এখানে বসে আমার কাজ বাদ দিয়ে এই সেশন ছুঁই না যাই না, লাভ কী? সো এটা আমি অলরেডি এই শর্ট বলছি যে কেন এটা আমাদের ইন্টারেস্ট ফিল করা উচিত। এর বাইরে কিছু বেসিক এআই জেনারেটেড পয়েন্ট আছে, আমি খুব বেশি ডিপ ডাইভ করলাম না। প্রথম কথা হলো আমার আসলে জানা উচিত আমার পকেটের টাকা কীভাবে আরেকজন নিয়ে যায় হাওয়ার মধ্যে। প্লাস হলো এই যে বিভিন্ন সিস্টেম কাজ করে, এইখানে আসলে ছোট একটা বাগ, জাস্ট একটা কনসোল লগ আমাদের আসলে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে অ্যাট সাম পয়েন্ট, ওই সেন্সিটিভিটিটা বোঝার জন্য। প্লাস যারা, আমি এখানে আজকে টেকনিক্যাল ডেপটা কাভার করব না, যারা টেকনিক্যাল জিনিস নিয়ে ইন্টারেস্টেড তারা একটু ডিপে ঢুকলে বুঝতে পারবেন, বিশেষ করে ইএমবি স্পেসিফিকেশন বা অন্যান্য জিনিস যেগুলো আছে এখানে আসলে ক্রিপ্টোগ্রাফিক সিকিউরিটি এবং অন্যান্য জিনিস রিলেটেড খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, যেটা আসলে আমরা রেগুলার ডে টু ডে আমরা যারা মোবাইল ডেভেলপার আছি এটা আসলে এপিআই ইন্টিগ্রেশন করে যে মজাটা পাই না, বা যারা আছে ব্যাকএন্ডে শুধু ক্রুড অপারেশন করতেছি ওটা মজাটা পায় না। কেউ যদি পেমেন্ট ডোমেইনের ক্রিপ্টোগ্রাফি বা ইএমবি স্পেক নিয়ে ডাইভ করেন তাহলে বুঝতে পারবেন যে
ইঞ্জিনিয়ারিংয়ের আসলে কত কী রকম হলো স্পেসিফিকেশন হইতে পারে, কত কী রকম ডাইনামিসিটি হতে পারে। আচ্ছা, সো এই স্লাইডের নাম হয়েছে মিট দ্য কাস্ট। সো আমরা মুভিতে ইন জেনারেল যখন দেখি আমাদের পছন্দের নায়ক নায়িকাদের মুভিগুলো একটু বেশি দেখার ট্রাই করি। সো এইটা যে আমার পুরো পেমেন্ট সিনারিওতে ইন্ডাস্ট্রিতে আসলে অনেকগুলো মার্কেট প্লেয়ার আছে, অনেকগুলো অ্যাক্টর আছে বা অনেকগুলো কাস্ট আছে বলতে গেলে। এইখানে আমরা কিছু মেজর কাস্টের নাম মেনশন করছি। হ্যাঁ, তো একটা ট্রানজ্যাকশন শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মোটামুটি অ্যাপ্রক্সিমেট ছোট বড় মিলাই 12টা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট কাজ করে বা 12টা অ্যাক্টর কাজ করে, প্লেয়ার কাজ করে। এখানের মধ্যে এইগুলাই হলো মেজরগুলো। হ্যাঁ, তো মেজরগুলোর মধ্যে প্রথমটা এখানে দেওয়া আছে কার্ড হোল্ডার। কার্ড হোল্ডার মানে হলো যে আসলে কার্ডের মালিককে আপনি। মার্চেন্ট বলতে আমরা যে কার্ডের ট্রানজ্যাকশনটা করতেছি টাকাটা কার কাছে যাচ্ছে। বেসিক্যালি আমরা তো আর P2B ট্রানজ্যাকশন করি না কারোর সাথে। কাউকে কি কাউরে টাকা পাঠাইতে হলে ব্যাংকে NPSB ট্রান্সফারই করি, কাউকে কি কার্ডে টাকা দেই না। তো কার্ডের ট্রানজ্যাকশনগুলো আমরা জেনারেলি বিজনেসের পেমেন্ট সেটেলমেন্টের জন্যই করি। PSP এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যতই ফিনটেক কোম্পানি বলি আমরা আসলে টিপ অফ দ্য আইসবার্গ। আমরা PSP নিয়েই কাজ করছি ম্যাক্সিমাম টাইম না, আমাদের আসলে চেকের স্কোপে PSP থেকে বেশি কিছু নিয়ে কাজ করার সুযোগ নাই। সো এখানে যদি একটু এলাবোরেট করি, আমাদের পেমেন্ট এখন মোটামুটি আমার 4টা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে চেকে। প্রথমটা ছিল এডিএন, যেটা প্রায় লংগেস্ট রানিং আমাদের সাথে। এরপরে হচ্ছে ব্রেইনট্রি, পেপ্যালের একটা ইন পার্সন পেমেন্ট সলিউশন। এরপরে আসছে অ্যাম্প। এরপরে রিসেন্টলি একটা আসছে যেটা আমরা খুব স্ট্রাগল ফেস করতেছি, যেটার নাম ইয়েলো পাগো। সো এই যে জিনিসগুলা এগুলো আসলে PSP ক্যাটাগরিতে পড়ে। সো আমরা অনেক শুনছি PSP রেফারেন্সটা কি? যদি আমি ওই জিনিসটা ফুল ফর্ম বলি, জিনিসটা হলো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার রেফারেন্স। তাইলে এখানে ওর জায়গাটা কোথায়, ও এই পুরো সিনের মধ্যে কি কাজ করে? এডিএন কি ইটসেলফ এ ব্যাংক? বা এডিএন কি নিজে কোনো ব্যাংক? আচ্ছা, এডিএন কোনো ব্যাংক না, কিন্তু এডিএন আমরাই মানে পুরো ইন্ডাস্ট্রির কথা বাদ দিই, আমরাই তো এডিএন দিয়ে মিলিয়ন ট্রানজ্যাকশন প্রসেস করছি, তাই না? সে এডিএন ইটসেলফ নট এ ব্যাংক, বাট সে অনেক ট্রানজ্যাকশন প্রসেস করতেছে। সো PSP হইল মার্কেটের মাঝখানে এমন একটা প্লেয়ার যে আসলে 2-4 জন 10 জনের ইন্টিগ্রেশনের যত ঝামেলা সে নিজে নিয়ে আপনাকে একটা অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস দেয় যে ভাই তোমার ট্রানজেক্ট করা লাগবে, তুমি কার্ডের ইনফরমেশনগুলো দাও অথবা কার্ড ট্যাপ করো, আমি বাকিটা প্রসেস করে দিচ্ছি। এখন PSP যদি না থাকতো পেমেন্ট সিনারিওটা এন্টায়ারলি ডিফারেন্ট হইতো। বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশে এরকম ভালো কোনো PSP নাই। আপনি একটা দোকানে যান, দেখবেন ও 3-4 রকমের পজ নিয়ে বসে আছে, ঠিক আছে? কারণ বাংলাদেশের রেগুলেশন এবং বাংলাদেশ ব্যাংকের রুল অনেক কিছু মিলে এটা আসলে ওই মার্কেট প্লেয়ারটা ওভাবে এখনও হয় নাই। বিশেষ করে ইন পার্সন পেমেন্ট, যেখানে আপনি কার্ড দিয়ে ডিরেক্ট একটা টার্মিনালে করবেন, এটা হয় না। কিন্তু কমার্সে আমরা মোটামুটি সবাই জানি যে এখানে SSL কমার্স সহ আরও অনেকগুলা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার আছে। এদের আসলে কাজটা কি? এদের কাজ হলো এখানে যার কার্ড থেকে টাকা যাইতেছে, যার কাছে যাচ্ছে, এবং এটা কোন ব্যাংকের, এটা কিভাবে যাবে, NPSB-তে যাবে না BFT-নে যাবে, এটা কিভাবে পৌঁছাবো, এটা পেমেন্ট রিপোর্ট কীরকম হবে, রিকনসিলিয়েশন কী হবে, এগুলো সবগুলো মেনটেন করা। এটা না থাকলে আসলে কী প্রবলেম হইতো চিন্তা করেন। আপনার এখন এডিএনের, আমাদের যদি চেকের বাংলাদেশের ল্যান্ডস্কেপটা একটু ডিফারেন্ট, ওটা আমি পরে যাচ্ছি। এডিএনের তাহলে কী করা হতো, এডিএন যদি না থাকতো আমার 2-3টা ব্যাংকের হয়তো টার্মিনাল আমার মার্চেন্টের ক্যারি করা লাগতো। সেখানে ভিসার জন্য হয়তো একটা অ্যাগ্রিগেশন বা একটা ইন্টিগ্রেশন আমাদের করা লাগতো। তারপর যে মাস্টার কার্ডের জন্য করা লাগতো। কিছু হলো আমাদের স্যুটের মতো প্রিমিয়াম কাস্টমার যেগুলো আছে, এগুলো বললো যে ভাই আমি এইসব কাজ ইউজ করি না, আমি হলে Amex প্লাটিনাম করি, তাহলে ওইটা করা লাগতো। তাহলে টেকনিক্যাল কমপ্লেক্সিটিটা অনেক বেড়ে যেত। এর পাশাপাশি হলো দেখা যায় 3-4 জনের মার্কআপ ফি ডিফারেন্ট, এক একজনে এক এক রকমের চার্জ করে, ক্যালকুলেশনটাও হয়ে যেত অনেক কমপ্লেক্স। সো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার করে ভাই তোমার তো পেন নেওয়ার দরকার নাই, আমি তোমার একটা সুন্দর বক্স বানিয়ে দিচ্ছি, তুমি আমার জাস্ট তোমার কোড কান দিয়ে ট্রানজ্যাকশন করবা, কত ট্রানজ্যাকশন করতে চাও এবং এটা কার কাছে যাবে, বাকিটা আমি হ্যান্ডেল করতেছি। সবচেয়ে বড় যে হ্যাসেলের পার্টটা, আমরা মোটামুটি কোড লিখতে সলিউশন বানাতে সবাই জানি, কিন্তু পেমেন্ট ইন্ডাস্ট্রিতে যেটা সবচেয়ে খুব সেন্সিটিভ এবং টাফেস্ট জিনিস, সেটা হলো কমপ্লায়েন্স এবং রেগুলেশন মেনটেন করা। এই যে PCI DSS-এর কথা বলি, PSD2-র কথা বলি, এখানে কিন্তু আপনি ডেটা চাইলে যেন তো না একটা ডেটাবেসে রেখে দিতে পারবেন না।
চাইলে যে কোনোভাবে ট্রান্সমিট করতে পারবেন না, চাইলে আপনার যে কেউ এমআইএম প্রক্সি দিয়ে দেখতে পারবে না, এরকম অনেকগুলো রেগুলেশন আছে। সো এগুলা ছোটো ছোটো মার্চেন্ট বা আমাদের মতো ছোটো ছোটো কোম্পানি যারা আছি, তারা তো এটা নিয়ে যদি ডিল করতে যায়, আমার আসলে স্টার্ট আপই মেনটেন করা হবে না। হ্যাঁ, কারণ বড় বড় কোম্পানিতে কমপ্লায়েন্স রিলেটেড আলাদা বিশাল টিমই থাকে এগুলো দেখার জন্য। এটা ইফতি ভাইরা, টিমাম ভাইরা কাজ করছে। আমাদেরও ক্যান্টালুপ যখন মাদার কোম্পানি হিসেবে এটা বিশাল হইলেও সিসো অফিসারও আছে বোধ হয়। সো এটা একটা আলাদা টিম। কারণ ছোটো মার্কেট প্লেয়ারগুলো যদি সব কিছু নিয়ে ডিল করতে যায়, কমপ্লায়েন্স, ডেটা সিকিউরিটি, তাহলে আর তাদের আসলে অ্যাকচুয়াল কাজ বাদ দিয়ে ওইগুলোই করতে হবে। সো পিএসপি এই সব জিনিসগুলো ইজি করে ট্রানজ্যাকশনটা ফ্যাসিলিটেট করার জন্য একটা সলিউশন বানায় দেয়, যেখানে আসলে ও সবগুলোকে অ্যাগ্রিগেট করে একটা কমন মার্কআপ ফি দেয় এবং ওইখানে ওর ব্যবসাটা করে। আর আমাদের মতো স্টার্টআপদের ওই অ্যানাবলিংটা করে যেন আমরা কোর টেকনোলজি যে প্রবলেমটা নিয়ে সলিউশন করতেছে ওটা নিয়ে আগাই, যেন ওটা নিয়ে আমাদের পেমেন্ট নিয়ে হ্যাসেল করতে না হয়। আরেকটা অ্যাক্টর আছে, সেটার নাম হলো অ্যাকোয়ারার। এটা কে কে শুনছেন অ্যাকোয়ারারের এর আগে নাম? অ্যাকোয়ারার কি কেউ শুনছেন? একজন পাওয়া গেছে, আর কেউ? আচ্ছা, অ্যাকোয়ারার জিনিসটা হইলো নিচে লেখা আছে ব্যাংক দ্যাট প্রসেস ট্রানজ্যাকশন ফর দ্য মার্চেন্ট, টেক রিস্ক, টেক্স ফিজ। অ্যাকোয়ারার মানে হইলো আপনার মার্চেন্টের হয়ে, দ্যাট মিন আপনার যে ব্যবসার মধ্যে আপনার পেমেন্টটা করতেছেন, ওই মার্চেন্টের হয়ে ও টাকাটা তার ব্যাংক পর্যন্ত আনায় পৌঁছা দেওয়ার জন্য ব্যাংকের যে অ্যাক্টরটা কাজ করে বা ব্যাংকের যে এন্টিটিটা কাজ করে সেটা হলো অ্যাকোয়ারার। বেসিক্যালি হলো যে পদে ট্রানজ্যাকশন করতেছেন ওইটার মালিক যে ব্যাংক, ওইটাই হলো অ্যাকোয়ারার। ঠিক আছে, এরপর আছে কার্ড নেটওয়ার্ক। সো ভিসা কার্ড, মাস্টার কার্ড যতই বলি, এটা দুইটা জিনিস আছে, একটা হলো কোন ব্যাংকের কার্ড আর একটা হলো কোন নেটওয়ার্কের কার্ড। তো ভিসা মাস্টার কার্ড আসলে কার্ডের কোনো ডিরেক্ট ব্র্যান্ড না, এটা হলো আসলে কার্ডের নেটওয়ার্ক প্রোভাইডার আর কি, সিএনপিও বলে অনেকে সংক্ষেপে। সো এদের কাজ কি আসলে? এদের কাজ হলো আপনার টাকা পয়সা নিয়ে ডিল করা, ওদের খুব একটা বেশি কাজ না। এদের মেইনলি সিকিউরিটি, কমপ্লায়েন্স, এগুলা মোটামুটি গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করা, নিজেরা এর নেটওয়ার্কগুলো মেনটেন করা। এর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ, রাউটিং এবং সেটেলমেন্ট রিলেটেড যে উপরে যে বডি আছে এগুলো মেনটেন করা। রাউটিং বলতে আমরা জিনিসটা কি, যেমন আমরা ব্যাক এন্ড বা মোবাইল অ্যাপে যারা কাজ করছি, যে এক পেজ থেকে আরেক পেজে যাবে, এটা রাউটিং। কিন্তু চিন্তা করেন আপনি যখন একটা কোন ফরেন সাইডে ট্রানজ্যাকশন করতেছেন, যাদের হলো ডলার পার্ট অ্যানাবেল আছে, আপনি একটা ট্রানজ্যাকশন আপনার একটা ওয়েব ফর্মে বা পেমেন্টের ফর্মে করছেন, সেইটা কোনো একটাতে ডোমেইন কিনছেন বা অ্যামাজন কিছু একটা কিনছেন, আপনার এখানের টাকা মার্চেন্ট যেখানে বসে আছে, আপনি জানেনও না অ্যামাজনের কোন ব্যাংকে ট্রানজ্যাকশনটা হয়, অ্যামাজনের রেভিনিউগুলো কোথায় যায়। সো কার্ড নেটওয়ার্ক এইটা খুঁজে খুঁজে বের করে যে আসলে এই টাকাটা কার কাছে যাবে। এখন আমেরিকার নেটওয়ার্কে যা পৌঁছালে আমেরিকার মধ্যে হাজার হাজার ব্যাংক আছে, এই ব্যাংকের মধ্যে আবার দেখবে যে এই মার্চেন্টের অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চের আন্ডারে। সো ওইখানে ওইটা খুঁজে বাইর করবে, তারপরে যায় আপনার পকেট থেকে টাকা সেকেন্ডের মধ্যে এত দেশ, এত কন্টিনেন্ট, এত প্যাকেট ঘুরে সমুদ্রের তল দিয়ে দিয়ে যায় কার্ড নেটওয়ার্ক হইলো সব কিছু ম্যানেজ করা, এটা ওর কাছে পৌঁছে দিবে। সো বেসিক্যালি যদি বলি আমি একটু ফ্লো কী হয়, আমি যখন একটা ট্রানজ্যাকশন করতেছি দেশের পার্সপেক্টিভ থেকে বলি, আমি যে পজে ট্রানজ্যাক্ট করতেছি সেইটা ধরেন হলো ব্র্যাক ব্যাংকের পজ, আমার কার্ড হলো ইবিএল। আমি যখন ট্রানজ্যাকশনটা করি, আমার এখান থেকে ট্রানজ্যাকশনের ডেটাটা কে অ্যাকোয়ারার, মার্চেন্টের পজটাকে আমরা কি বলবো, অ্যাকোয়ারার, কারণ ও আমার টাকাটা অ্যাকোয়ার করবে। অ্যাকোয়ারার নিজে নেয়, নিয়ে আমার পেমেন্টের ইনফরমেশনটা কার্ড নেটওয়ার্কের মধ্যে পাঠায় যে ভাই এটা ভিসার কার্ড, আমার এত টাকা লাগবে, ওর থেকে ও আমার থেকে এই জিনিসটা কিনছে, আমি ওর থেকে এটা চার্জ করতে চাই। ও ভিসার কাছে যাবে, ভিসার বলছে দাঁড়াও তোমার কার্ড নাম্বার এটা দেখতেছি। তো ভিসা তো কার্ড ইস্যু করার জন্য লোগো দিছে না, সো ও জানে যে এটা আসলে কার কার্ড। সো তার মধ্যে পুরো একটা ডিরেক্টরি আছে যে এই কার্ডটা কোন ব্যাংক ইস্যু করছে, তার লোকেশনটা কোথায়। সো ও লোকেশনটা খুঁজে বের করে তারপর যায় ওই ব্যাংকের কাছে, যায় বলবো যে ভাই তোমার কার্ড হোল্ডার তো $50 একটা জিনিস কিনতে যাচ্ছে, তোমার কাছে আসলে ওই কার্ড হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অত টাকা গিয়ে আসে। যদি ইস্যুয়ার মানে যে ব্যাংকের কার্ড ইস্যুটা করছে ও যদি বলে যে হ্যাঁ আসে, তাহলে বলে যে হ্যাঁ আসে, ওই রেসপন্সটা নিয়ে এসে সে অ্যাকোয়ারের কাছে যায়, যাওয়ার পরে বলে যে হ্যাঁ ঠিক আছে এই ট্রানজ্যাকশনটা আমি করতে পারবো, বুঝে পাইছি। আর যদি টাকা না থাকে, ডু নট অনার, আমি তোমার চিনি না, ট্রানজ্যাকশন ডিক্লাইন। ঠিক আছে, আর শেষে যে বললাম ইস্যুয়ার। সো ইস্যুয়ার হলো কি, যে আসলে আপনাকে কার্ডটা ইস্যু করে। হ্যাঁ, তো ইস্যু করে কে, মেনলি হলো ব্যাংকটাই। সো আপনার যে পকেটে কার্ডটা আছে, ওই পকেটের কার্ডটা যে ব্যাংক ইস্যু করছে ওই এন্টিটিটাকে বলতেছি আমরা ইস্যুয়ার। তো আরেকটু কার্ড নেটওয়ার্কের মধ্যে আসি। কার্ড নেটওয়ার্কের মধ্যে যেটা বললাম এটা অনেক
বিশাল ডিস্ট্রিবিউটেড কমপ্লেক্স সিস্টেম। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে একটু ছোট করে বলি, আপনারা দেখবেন আমি জানি না বিদেশি কার্ডগুলো অনেক বাংলাদেশি সাইটে নেয় না। এটা কি কেউ ফেস করছেন কি না? বিদেশি কার্ডগুলো অনেক বাংলাদেশি সাইটে নেয় না, এটার কারণ কি কেউ বলতে পারবেন বা কেউ আইডিয়া করতে পারবেন? এটা যদি কেউ এসএসএল কমার্স ইন্ডিকেট করে থাকেন, এইটা কার্ড নেওয়ার অপশন অ্যানাবল করা যায়, এটা একমাত্র কারণেই নেয় না, সেটা রইল মার্কআপ ফিটা। হ্যাঁ, সো আমি যখন ট্রানজ্যাকশন করলাম, এত বড় নেটওয়ার্ক হাওয়ার মধ্যে দিয়ে আমার টাকা চলে গেল, এই এত বড় ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতেছে কি কেউ? কি আমার এখানে জনসেবা করতেছে? তো না। তো সবার কিছু না কিছু টাকা পয়সা এখানে ধান্দা আছে। সো বাংলাদেশে যখন আমরা ট্রানজ্যাক্ট করি, এটা আগে রিজিওনাল একটা কার্ড নেটওয়ার্কের মধ্যে একটা রিজিওনাল ডিরেক্টরি আছে, সে যাওয়ার পরে আগে হলো লোকাল রিজিওনাল ডিরেক্টরিতে যায়, দেখে যে এটা আসলে লোকাল কার্ড কিনা। যদি ডিসকভার করে পায় যে লোকাল কার্ড, ওকে ফাইন, ওই ব্যাংকের কাছে ডিরেক্ট যায়, যা বলছে যে ভাই এটা তোমার কাছে টাকা থাকলে বলো, আমি প্রসেস করে দিচ্ছি ট্রানজ্যাকশান। বিদেশি কার্ড ম্যাক্সিমাম এই জন্যই নেয় না, আপনার কোনো যখন কার্ড ডিসকভারি এইটা বাংলাদেশে বা রিজিওনাল গেটওয়ের বাইরে যায় ইন্টারন্যাশনালে চলে যাবে, ওটার ফিটা বাইরে যাবে। ঠিক আছে, তো আপনি 100 টাকা হয়তো ট্রানজ্যাকশন করছেন, লোকালি সেই ট্রানজ্যাকশনটা রিজলভ হইলে লাগতো হয়তো মার্চেন্ট পাইতে 99 বা 99.5, সেক্ষেত্রে আপনি বিদেশি নেটওয়ার্কে গেলে ফিটা বেড়ে যাচ্ছে। সো $100 ক্ষেত্রে মনে হইতেছে বা 100 টাকার ক্ষেত্রে মনে হইতেছে 0.5 বেশি না, কিন্তু যখন বড় লেভেলের ট্রানজ্যাকশন করতে যাবেন দেখা যাবে মার্চেন্টের ওইখানে অনেক টাকা গন। এবং এটা আরেকটা কারণ দেখবেন, আপনারা যখন কোথাও ট্রানজ্যাকশন করেন, আপনার যে ব্যাংকের কার্ড, ওখানে ক্যাশিয়ার আগে খুঁজে ওই ব্যাংকের পস কোনটা আছে। ঠিক আছে, এটা কেন খুঁজে? কারণ ওইটা হলে তার ডিসকভারি নেটওয়ার্কে বা ওই মানে কার্ডের ওই ডিসকভারির যে নেটওয়ার্ক, যে কোন ব্যাংকের কার্ডটা রেতে যাওয়া লাগে না, ট্রানজ্যাকশনটা শর্ট সার্কিট হয়ে যায়। কারণ ইস্যুয়ারও সে, আপনার অ্যাকোয়ারারও সে, সো নিজেই জানে যে আর তো বাইরের ব্যাংকের যা জিজ্ঞেস করার দরকার নাই, কার্ড নটের প্রোভাইডার ওর কাছে আছে কিনা জিজ্ঞেস করো। ঠিক আছে, সো নিজেই প্রসেস করে দিতে পারে, যেখানে মাঝখানে মিডলম্যান হিসেবে ওদের কমিশনগুলো কাট করতে পারে, তাহলে মার্চেন্টের পকেটে আরও বেশি টাকা থাকে। সো মার্চেন্টরা এটা ম্যাক্সিমাম সময় অ্যানাবল করে না বা অন্য ব্যাংকের প্রজেক্ট ট্রানজ্যাকশন করতে যায় না, কারণ তাদের পকেট থেকে অনেকগুলো টাকা যায়। এই জন্য বেশি করে যারা ইলেকট্রনিক গোল্ড কিনতে যাবেন, ম্যাক্সিমাম সময় বলতে ভাই ক্যাশে হয় না, অথবা হইলো ভাই এটা কি ব্যাংক ট্রান্সফার করা যায় না। মেন রিজন কি, কার্ডের মার্কআপ ফিটা থেকে যেন না কেটে মার্চেন্টের পকেটে অ্যাকচুয়াল টাকাটাই যায়। ঠিক আছে, এই যত ট্রানজ্যাকশান ফি আছে যা আছে সবগুলা বিয়ার করে হইলো মার্চেন্ট। সো আলটিমেটলি ওইখানে যে পজ রাখতেছে এটা ফ্রি রাখে না, যারা অলরেডি বিজনেস স্টাবলিশ করছেন জানেন। সো ব্যাংকের সাথে একটা নেগোসিয়েশন হয় আসলে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কত পার্সেন্ট করে কাটবে, যে কমায় টমায় করতে পারে করে, অনেকে দেখা যায় যারা বুঝে না শুরু দিয়ে এটা নিয়ে নিছে 5-6%ও ওর সব মার্কআপ ফি চলে যায়। সো অন অ্যান অ্যাভারেজ 2-3% ইজ কমন। অনেক সময় আপনার সাথে ভালো সম্পর্ক থাকলে ব্যাংক আপনার আরও কমায়ও দিতে পারে। হ্যাঁ, 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 দেখাচ্ছি, এটা আছে, এটা আছে। আমরা তো এখনও টিপ অফ দ্য আইসবার্গে আছি। এখানে আমরা তাহলে মোটামুটি সব বুঝে গেছি, কার্ড হোল্ডার কি, মার্চেন্ট কি, পিএসপি কারা, অ্যাকোয়ারার কারা, কার্ড নোয়ার কী জিনিস, ইস্যুয়ার কী জিনিস। এখানে কোনো এখানে মানে মাঝখানে যে যে রোলগুলো আছে, কোনো রোল বুঝতে কারো প্রবলেম আছে? হ্যাঁ, আচ্ছা, আমি তোমার সোজা বলে দেই। না, না, হ্যাঁ, আমি তোমার বলতেছি, তোমার ধরো এডিয়ানে যখন ট্রানজেক্ট করতেছ, তোমার ভিসা, ডিসকভার, ইউনিয়ন পে, জেসিবি এবং 10 রকমের কারেন্সি, 10 দেশের ট্রানজ্যাকশন সব মেনটেন করতেছে। ঠিক আছে, ব্যাংক তো একটা লোকাল ব্যাংক, ও এত দেশের সাথে ওর কানেকশন ও মেনটেনও করে না। পিএসপির কাজ হলো এই অ্যাগ্রিগেশনগুলো নিজেরা করা। এডিয়ান ইটসেলফ কি ব্যাংক না, কিন্তু ও ট্রানজ্যাকশনের সার্ভিসটা প্রোভাইড করতেছে। ও কার সাথে কমিউনিকেট করতে হবে, কী করতে হবে, বিভিন্ন নেটওয়ার্কের সাথে ইন্টার কমিউনিকেশন, বিভিন্ন কারেন্সি এক্সচেঞ্জের ইন্টার কমিউনিকেশন, সেটা সে ম্যানেজ করে এবং ম্যানেজ করার পরিবর্তে একটা ছোটো ফি চার্জ করে। হ্যাঁ, এই হলো তোমার, মনে করো তুমি যদি এখন চিন্তা করো বাংলাদেশের কোনো কিছু মানে কোনো সাইটে যখন পে করতে যাও, ম্যাক্সিমাম সময় এসএসএল কমার্স দেখছো না, লেটস সে এসএসএল কমার্স নাই, এসএসএল কমার্স এখানে একটা পিএসপি। এসএসএল কমার্স না থাকলে এখানে কী হইতো, অনেক সরকারি সাইটে কেউ দেখছেন কি না, ভিসার জন্য একটা আলাদা বাটন, মাস্টার কার্ডের জন্য একটা আলাদা বাটন, ডিবিবিএল এর জন্য আলাদা বাটন। এটা কেন? কারণ ওদের কোনো পিএসপি অ্যাগ্রিগেট করে না, ওরা সাইজে ম্যাক্সিমাম টাকা তাদের পকেটে যাক। তাহলে ভিসার জন্য একটা ইন্টিগ্রেশন করছে, মাস্টার কার্ডের জন্য একটা ইন্টিগ্রেশন করছে। সো পিএসপি যখন করে কি, ওরা একটা বক্সের মধ্যে নিয়ে আসা, ওরা নিজেরা এটা হ্যান্ডেল করে, ভাই তুমি এসডিকে দিয়ে দিচ্ছি, তুমি অথেন্টিকেশন করে এপিআই কিটা বসাই দাও, বাকিটা আমি বুঝতেছি। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, হুম,
আচ্ছা, এখানে একটু স্টপ করি। ওইটা এন্টারলি আলাদা ডোমেইন, ওটা এমএফএস ডোমেইনে পড়ে। হ্যাঁ, ওইটা এই পেমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে এমএফএস ডোমেইন ফেয়ারলি নিউ, মোটামুটি বলতে গেলে এমএফএস রাইজটা বাংলাদেশে হয়েছে 15 পরে, এবং ওইটার ওয়ার্কিং প্রিন্সিপালসও আলাদা, এবং বাংলাদেশের মডেল বাইরের দেশের মডেল, প্রত্যেকটা দেশে এমএফএসের মডেলও আলাদা, কিন্তু কার্ডের মডেল সব জায়গায় সেম। এটা যদি তুমি আরও ভালো বুঝতে চাও, আই উইল সাজেস্ট এ বুক, বাংলায় লেখা, ওয়্যারলেস টু ক্যাশলেস, মোহাম্মদ রেজাউল করিমের লেখা। আমি এটা রিভিউ লিখছিলাম, ওইটা পড়তে পারো, তাহলে তোমার এমএফএসের সব ইনার ওয়ার্কিংস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো কার্ড নেটওয়ার্ক তো মোটামুটি পড়লাম। কার্ড নেটওয়ার্কের মধ্যে 2 টাইপের নেটওয়ার্ক আছে, একটা হলো ওপেন লুপ, ক্লোজড লুপ। ওপেন লুপ ক্লোজ লুপ কি, আমরা একটু বোধহয় অনেক টাইম স্পেন্ড করে ফেলতেছি, একটু ফাস্ট যাই, হয়তো আমরা পরে ক্যাচ আপ করতে পারবো। ওপেন লুপ হলো মেনি ইস্যুয়ার মেনু অ্যাকোয়ারার। মেনি ইস্যুয়ার মেনু অ্যাকোয়ারার মানে কি, ইস্যুয়ার মানে হলো আপনার অনেক ব্যাংক আপনার এই সেম কার্ড ইস্যু করতে পারে। ধরো আমি ধরে পেলাম ভিসা কি একটা সিঙ্গেল ব্যাংক করে না। সো যে কোনো ব্যাংক চাইলে ভিসা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে তারা যে কোনো কার্ড ইস্যু করতে পারে। সো মেনি ইস্যুয়ার্স মেনু অ্যাকোয়ারার। সো অ্যাকোয়ারার ক্ষেত্রেও বিভিন্ন ব্যাংকেরই হইতে পারে, সো যে কোনো ব্যাংকের আপনি করতে পারেন। সো ওরা ওপেন, ওরা যে কাউকে নেয় আর কি। নেটওয়ার্ক কানেক্ট দেম, যেটা বললাম ইন্টারচেঞ্জ ফি মডেল, এই যে মাঝখানে একটা টাকা দাবি করে যে আমি এটা প্রসেস করে দিচ্ছি, আমাদের দাও। ডেবিটে ইন জেনারেল একটা দেখা যায় 0.05 থেকে এরকম, তার সাথে একটা হলো ফিক্সড চার্জ থাকে। ক্রেডিটে ইন জেনারেল একটু চার্জটা বেশি থাকে, 1.5 থেকে 3% মতো থাকে। এটা ব্যাংক টু ব্যাংক, কার্ড টু কার্ড ভ্যারি করে, মার্চেন্টের সাথে এটা নেগোসিয়েশন আগে অলরেডি বললাম। তো ভিসা মাস্টার কার্ড নিয়ে সবাই জানে। আরেকটা আছে ক্লোজ লুপ সিস্টেম, এটার মধ্যে আছে এমএক্স অ্যান্ড ডিসকভার। তো এইটা একটু ভেজাল্লা জিনিস হলে আবার ইন্টারেস্টিং জিনিস, এটা নিয়ে একটু বলি। এখানের মধ্যে ব্যাংক হলো কি অ্যাকোয়ারার অ্যান্ড ইস্যুয়ার, মানে ও টাকা নেয় বা আপনার কার্ড আপনাকে ইস্যু করে, মার্চেন্টের দিক থেকে টাকা নেয়, আপনাকে ব্যাংক কার্ড ইস্যু করে। ও নিজে কিন্তু কিছু করে না, ও নেটওয়ার্কটা মেনটেন করে। ঠিক আছে, তো ওর কাজ হলো দুজনরা যোগাযোগ করাই দেওয়া। ক্লোজ লুপের ক্ষেত্রে ও নিজেই ইস্যুয়ার এবং নিজেই কার্ড প্রোভাইডার। তার মানে এমএক্স যে একটা কার্ড দেখি আমরা এখন, যদিও একটু মডেল চেঞ্জ করতেছে আস্তে আস্তে, যেমন কিছু কিছু ব্যাংকের সাথে ডিরেক্ট এক্সক্লুসিভ পার্টনার করে, যেমন বাংলাদেশে সিটি ছাড়া আর কাউরে আপনি এমএক্স দিতে দেখবেন না, দিলেও খুব রেয়ার। সো ওদের কাজ কি, ওরা নিজেরাই ইস্যুয়ার এবং নিজেরাই লো নেটওয়ার্কটা মেনটেন করে এবং নিজেরাই অফেন অ্যাকোয়ারার। সো আপনি ইন জেনারেল দেখবেন বাংলাদেশে বা বাইরে গেলেও খুব বেশি উন্নত কান্ট্রি না হলে বলে যে ভাই আমরা এমএক্স নেই না। কেন নেয় না? প্রথম কথা হলো এমএক্স নিজে অ্যাকোয়ারার ইস্যুয়ার বলতে কি, ওই যে কার্ড যে করে না, কার্ডের নেটওয়ার্ক ডিসকভারের জিনিসটা, সো এমএক্স ওই নেটওয়ার্ক নিজেই মেনটেন করে, এমএক্স কার্ডও নিজে ইস্যু করে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ব্যাংক কার্ড ইস্যু করে, নেটওয়ার্ক প্রোভাইড করে ভিসা মাস্টার কার্ড। এমএক্সের ক্ষেত্রে সে কার্ডও নিজে ইস্যু করে, এমএক্সের ক্ষেত্রে সে নিজে আবার কী জানি বলে কার্ডের নেটওয়ার্কটাও মেনটেন করে। তাহলে এখানে লাভ কী ওর, এত হ্যাসেল কেন নিব? লাভ হইলো এই যে মাঝখানে যে মার্কআপ ফি নিচ্ছে, এটা তো বিভিন্ন অ্যাক্টর নিচ্ছে। ও বলছে ভাই আমি পুরো টাকা একলাই নিব, ঠিক আছে, ও বাইরে কারো ব্যবসা করতে দিব না। তাহলে এখানে সুবিধা অসুবিধা কি, ও আসলে বিজনেসের পার্সপেক্টিভ চিন্তা করলেও একটু ডিফারেন্ট মার্কেটে খেলে। ডিফারেন্ট মার্কেটে কি, ওর দেখবেন অনেকজনে নিতে চায় না কেন, ভাই এমএক্সের চার্জ অনেক হাই। এমএক্সের চার্জ হাই হওয়ার কারণ এমএক্স আসলে হাই, এমএক্স খুব সিলেক্টেড নাম্বার অফ কাস্টমার মেনটেন করে, যারা আসলে হাই ফি দিতে সমস্যা নাই। হয়তো ফয়সাল ভাই, ওয়ালিদ ভাইয়ের মতো, যার টাকা নিয়ে যাও, আমার ট্রানজ্যাকশন স্মুথ হইতে হবে, আমার অনেক ফ্যাসিলিটি লাগবে, আমি লাউঞ্জে ঘুমায় থাকবো, ঠিক আছে। সো ভিসা মাস্টার কার্ডের কাজ হলো আমরা 100টা ট্রানজ্যাকশন 1 টাকা করে নিব, 100 টাকা কামাবো। এমএক্সের কাজ হলো ভাই আমার 800টা ট্রানজ্যাকশন করার দরকার নাই, আমি সবগুলোরে নিয়ে আমার কাস্টমার বানাইতে চাই না। আমার কাস্টমার হবে 20 জন, সবার থেকে আমি 5 টাকা করে নিব, 100 টাকা আমার হয়ে যাবে, আমি বাকি নিয়ে এত হ্যাসেল নিব না। সো এমএক্স এই জন্যই খুব রেয়ারলি ইউজ হয়। এমএক্সের মেনলি বিলিয়নাররা আছে, এবং এমএক্সের কার্ডও আছে, $1 মিলিয়ন লিমিটও আছে। হ্যাঁ, সো এমএক্স একটা ক্লোজ নেটওয়ার্ক মেনটেন করে এবং ওদেরকে খুব ভালো ট্রিট করে, লিমিটও দেয় অনেক বেশি। এবং অন্যান্য কার্ড থেকে বাইরের দেশে, বাংলাদেশে না, কারণ বাংলাদেশের মানুষ মোস্টলি গরিব, বাইরের দেশে দেখা যায় যে টপ টিয়ার প্রায়োরিটিগুলো থাকে, বিশেষ করে হইলো মাইলেজ পয়েন্ট, তারপর যা হইলো আপনার কি জানি বলে এয়ারপ্লেনে ট্রাভেল করলে হইলো কিছু স্কাই মাইলস অ্যাড হয়। সো এই জিনিসগুলো নিয়ে অনেক টপ টিয়ার ফ্যাসিলিটিস আছে, যেগুলো আসলে অন্যান্য কার্ড নেটওয়ার্ক প্রোভাইড করে না, এমএক্সই প্রোভাইড করে। সো ওর কাজ হলো ভাই আমি সবার সাথে সার্ভ করবো না, আমি ক্লোজ মার্কেটে সার্ভ করবো এবং আমি কমের মধ্যেই আমার লাভটা পুষায় নেব, ঠিক আছে। আর মার্চেন্টরা নিতে চায় না কেন, অন্যান্য ব্যাংকে দেখা যায় যে কার্ড নিয়ে 100 টাকা চার্জ করলে সেখানে মার্চেন্টের বর্ডে 99 টাকা থাকতেছে, আর আমি যখন এটা এমএক্স দিয়ে প্রসেস করতে যাবো হয়ে যাচ্ছে 97 টাকা। সো মার্চেন্টের লস, এই জন্য মার্চেন্ট প্রসেস করে না ইন জেনারেল।
আচ্ছা, যাদের অনেক হয়তো বিজনেস মার্জিন বেশি তারা প্রসেস করতে পারে, কারণ তাদের হয়তো আমার ধরেন একটা হসপিটালিটি বলতে বড় বড় রিসোর্ট টিসোর্ট আছে যেখানে হলে মেনলি প্রাইভেট প্লেন নিয়ে লোকজন আসে, তো সেক্ষেত্রে আমার ভিসা মাস্টার কার্ড থেকে ওই জায়গায় এলে এমএক্সি বেশি কাজে দিবে মার্চেন্টের ক্ষেত্রে, ওরা হয়তো অ্যাকসেপ্ট করে থাকতে পারে। আচ্ছা, এখন একটা জিনিস বুঝি, কার্ড একটা, কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, ডাইনার ক্লাব, জেসিবি এগুলো কোন ক্যাটাগরিতে পড়ে? আচ্ছা, ডাইনার ক্লাব, জেসিবি এগুলা আচ্ছা, এখানে আমি একটা জিনিস কভার করি নাই, ইন্টারন্যাশনালি স্কিপ করে গেছি, আমার নোটে আছে এগুলো আসলে। যখন বলছেন আমি একটু তাহলে এই মার্কেটটা আরেকটু এক্সপ্লেন করে বলে দিই। ডাইনার ক্লাব মেইনলি হলো আপনার ক্লোজ নেটওয়ার্কই, ওরা হলো এরকম আরেকটা সিলেক্টেড মার্কেটেই কাজ করে। মেইনলি হলো ডাইনার ক্লাবগুলো যারা হলো অনেক বেশি ধনির মধ্যে একটা ক্যাটাগরি আছে, বেশি ট্রাভেল করে এই দেশ থেকে ওই দেশ, ওই টাইপের। তারপর যাই জেসিবি যদি বলি, আই গেস জেসিবি হলো জাপানের একটা নিজস্ব কার্ড নেটওয়ার্ক, প্রত্যেকেরই নিজস্ব কার্ড নেটওয়ার্ক বানাইছে। তারপর যাই এখানের মধ্যে ইউনিয়ন পে আছে, ইউনিয়ন পে হলো চায়নার। তারপর যায় মির আছে, মির হলো রাশিয়ার। সিতাব হলো আপনার ইরানের। অ্যান্ড হয়তো অন্যান্য মার্কেটে আরও কিছু থেকে থাকতে পারে। আচ্ছা, এখন তাইলে এগুলো আসলে কেন বানাইছে, লাভ কি? বাংলাদেশে এরকম একটা কাবিল আছে বানাইছে। হ্যাঁ, আরেকটা আছে, টাকা পেটেও রিসেন্ট আসছে, কোনো একটা ব্যাংক তাদের নিজস্ব নেটওয়ার্ক মেনটেন করে অনেক আগে থেকে, কে বলতে পারবে? হ্যাঁ, সো ওরাই এমএক্সের মতো বলছে যে ভাই আমার বাইরে যাওয়ার দরকারটা নাই, আমার ট্রানজেকশন আমি নিজেই প্রসেস করবো, টাকা সব আমার লাগবে। সো অনেকে দেখবে নেক্সাস কার্ড বাইরের পদে কাজ করে না, কারণ ও কার্ড নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে যুক্ত না, সো ও নিজেই সব প্রসেস করবে। আর ওদের বিজনেস মডেলটা হইলো এরকম, আমার যত পেরোল আছে মোটামুটি জব মিড থেকে হইলো লো টিয়ার জব, ওদের সবার পেরোল অ্যাকাউন্ট হবে আমার কাছে, যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবে, আমি এটিএম দিয়ে ব্যবসা করব, ঠিক আছে? আচ্ছা, এখন বাকিরা তাহলে কেন বানাইছে একটু শর্টলি বলি। ইউনিয়ন পে হয়ে চায়নার। সো চায়না মোটামুটি সবাই আমরা জানি যে গ্রেট ওয়াল অফ চায়না। সো চায়নার আসলে কোনো কিছু বাইরের দেশ থেকে ঢুকা টাফ, যেমন উবার টুবার থেকে শুরু করে গুগল টেল কেউ মার্কেটে কাজ করতে পারে নাই, সেরকম ভিসা মাস্টার কার্ডও চায়না ঢুকে লাভ হয় নাই। ইনিশিয়ালি ঢুকে কিছু ব্যবসা করছে, চায়না দেখছে যে বাইরের থেকে একজন মার্কেটে এসে খেয়ে চলে যাবে, আমি কিছু করতে পারবো না, এটা তো হবে না। তো চায়না একটা রেগুলেশন পাস করছে তাদের সেন্ট্রাল ব্যাংক থেকে, যে ভাই আমার যদি কোনো ট্রানজ্যাকশান আরএনবিতে হয়, মানে আমার লোকাল কারেন্সিতে হয়, তাহলে এই ট্রানজ্যাকশান হলে বাইরে দিয়ে প্রসেস করতে পারবে না, আমার ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে এটা প্রসেস করতে পারবে। যেমন চায়নার কোনো সফটওয়্যারের ডেটা কিন্তু জিওলজিক্যাল বর্ডারের বাইরে থাকতে পারে না, তেমন ওরা বলছে যে আমার এটার বাইরে যাইতে পারবে না। বাট কারেন্ট সিনারি চিন্তা করলে দে ডিড এ ওয়াইজ থিং। হ্যাঁ, এখন কথা হইলো তাহলে কি চায়নার কার্ড বাইরে চলে না? তাহলে চলে, তো তাহলে তো আমার এখানে ওইটা তো ভিসা মাস্টার কার্ডও ওই নেটওয়ার্কে যুক্ত হইতে পারতো, তাহলে করলো না কেন? ইনিশিয়ালি আসলে ভিসা মাস্টার কার্ড চায়নার মার্কেটে খেলছে, খেলার পরে যেটা হয়েছে রেগুলেশন করে দেওয়ার পরে সব ব্যাংক ইউনিয়ন পেতে মুভ করছে। ওরা ব্যাংক থেকে একটা স্পেসিফিকেশন দিছে, ভাই তোমার কার্ড নেটওয়ার্কের এই স্পেসিফিকেশন করতে হবে। এবং ওরা যেটা করছে, পিপলস ব্যাংক অফ চায়না বলে আর কি, পিবিসিও একটা স্পেসিফিকেশন বানাইছে, যেটার ক্রিপ্টোগ্রাফিক সিগনেচার অ্যালগোরিদম এবং স্পেসিফিকেশান এটা ভিসা মাস্টার কার্ডের সাথে মিলেই না। এখন দেখতেছে যে ভিসা মাস্টার কার্ড যদি ওই মার্কেট ধরতে যায়, ওদের স্পেসিফিকেশানের এটা পুরো নতুন করে ওই মার্কেটের জন্য রিলেট করা লাগবে। হ্যাঁ, সো ও দেখছে যে না, এটা আসলে খুব কাজের না, সো আমরা ওই মার্কেটে না গেলেও সমস্যা নাই। যেমন অনেক কোম্পানি ঢুকে না চায়না মার্কেটে, অনেক লার্জ নেটওয়ার্ক হওয়ার পরেও, সো দে ডিসাইডেড যে না ভাই আমরা ওইখানে যাব না। এখানে একটা ইন্টারেস্টিং ফুড ফর থট, সেটা হইলো এই নেটওয়ার্কগুলো বেসিক্যালি মেনটেন করে আমেরিকা। হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন, আপনি দিব্যি হাঁটতেছেন, আপনার ব্যাংকে টাকা আছে, আপনি খুব খুশি। এখন সামাও কালকে আমেরিকার লগে কিছু একটা হইলো, কোনো একটা বাংলাদেশি যে হইলো আমেরিকা কোনো একটা আকাম করে বসলো ট্রাম্পের লগে, বললো যে ভাই কালকে থেকে স্যাংশন দাও বাংলাদেশে, ঠিক আছে? আমেরিকার কোনো স্টার্ট আপ ওইখানে বাংলাদেশে অপারেট করতে পারবে না। তাহলে চিন্তা করেন, আপনার পকেটের টাকা কি আপনি আসলেও অ্যাক্সেস করতে পারবেন? চেক লেখা ছাড়া কোনো ওয়ে আছে? আপনার ভিসা নেটওয়ার্ক বললো যে আমি কার্ড ডিসকভারি বাংলাদেশের যত মার্চেন্ট আছে, যত অ্যাকোয়ারার আছে, যত ইস্যুয়ার আছে, সবগুলোর জন্য বন্ধ। তাহলে আপনার পকেটের টাকার কোনো দাম আছে? তো চাইলে আপনার ইকোনমি একদিনে কলাপস করে দিয়ে দেওয়ার জন্য ওদের কিছু নয়। এবং এটা টেকনিক্যালি হয়েছে, যে জন্যই চায়না নিজের স্পেসিফিকেশন বানাইছে। রাশিয়াতে ভিসা মাস্টার কার্ড যখন ইউক্রেনের সাথে যুদ্ধ হইলো, ওরা ওভারনাইট বলছে স্যাংশন, তোমরা অপারেট করতে পারবা না। স্টারবাক্স থেকে শুরু করে সবাই ব্যবসাগুলোই চলে আসছে, ভিসা মাস্টার কার্ড নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে ওভারনাইট। ওখানে বিদেশি যারা আছে ওদের নেটওয়ার্ক কোথাও কাজ করতেছে না, কারণ বন্ধ নেটওয়ার্ক, ওইসব দেশে শাটডাউন, মানে পুরা আপনি লকডাউন অবস্থা। এরপরে কী করছে দেখছি যে এই অবস্থা, বিশেষ করে ওই কোহরটা চায়না, তার পর্যায়ে হইলো রাশিয়া,
তারপর যে হলো ইরান, এরা মোটামুটি সোশ্যালিস্ট ব্লক বা ওই টাইপের যারা একটু রাইজিং ব্লক আছে, যারা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াইতে চায়, ওরা এরকম নিজেদের মধ্যে নেটওয়ার্কটা মেনটেন করে আর কি। সো আপনি আপনার কার্ড নিয়ে রাশিয়ায় যান, কোনো লাভ নাই, কিছু হবে না। আপনি ইয়াতে যান, চায়নায় যান, লাভ হবে না, ওটা ইউনিয়ন পেই লাগবে। হয়তো আপনার কার্ডটা নিবে, ইউএসডিতে নিবে, কিন্তু যদি আরএমবিতে যদি কমিউনিকেট করতে যান, ভিসা কাজ করবে না, ওটা ওই দেশের কারেন্সি কার্ডেই হওয়া লাগবে। আর ইরানের তো মোটামুটি স্যাংশন নিয়ে সবাই জানেন। ইরানের সিনারিওটা একটু ডিফারেন্ট, তাহলে হলে বাইরের দেশের ট্রাভেলাররা যায় এখানে ট্রাভেল করে কীভাবে। ইরানেরটা জানি, বাকি কান্ট্রিগুলো জানি না। ইরানে যেটা করে হলো ওদের, আমরা যত ব্যাকডেটেড মনে করি ওইটা না, ওদের খুব হাইলি ক্যাশলেস ইকোনমি, ওরা মোটামুটি ডিজিটাল ট্রানজ্যাকশন করে সবাই। তাহলে বাইরে থেকে গেলে আমার পুরো ট্রানজ্যাকশনটা ক্যাশেই ক্যারি করতে হবে, কিন্তু ক্যাশ এত টাকা নিয়ে যায়, আমি যদি 2 মাস থাকলাম, এত টাকাকে আমি নিয়ে ঘুরবো, রিস্কি না। ওরা যেটা করে, এয়ারপোর্টে যায় ফরেন কারেন্সি দেওয়ার পরে ওইখান থেকে একটা প্রিপেড কার্ডে ওই টাকাগুলো ঢুকায় নেয়, ঢুকায় ওই কার্ড ক্যারি করে যে কোনো জায়গা থেকে দরকার হইলে লোকাল কারেন্সি তুলে এখানে খরচ করে। আচ্ছা, হ্যাঁ, আমার নেক্সাসে কাজ করার সুযোগ হয়েছিল। আমি মেনলি বাংলা কিওরে কাজ করছি, বিনিময়ের ইনিশিয়াল ইন্টিগ্রেশনটা করে দিয়ে আসছিলাম, এতটুকু। আচ্ছা, একটু ফার্স্ট যাই কার্ড অ্যানাটমি। সো কার্ডের মোটামুটি সবাই জানে, এটা হলো কার্ড নাম্বার, এখানে এক্সপায়ারি ডেট, সিভিভি মোটামুটি সবাই জানেন। তারপরে একটু বেসিক বলে দিই, একটা ইন্টারেস্টিং জিনিসও আমরা এরপরে ডিসকভার করবো। আমরা এই জিনিসটা যেটা করি, এই 16 ডিজিটের কার্ড নাম্বারই হয়। কিছু কিছু নিজস্ব কার্ড নেটওয়ার্ক প্রোভাইডার আছে, যেমন নেক্সাস পে, ব্যতিক্রম, দেখবেন যে 8, 10 বা 12 ডিজিটেরও কার্ড নাম্বার হয়, ওরা নিজেরা মেনটেন করে। আর সিবিবি টিবিবি মোটামুটি সবই তো জানেন। তারপরও একটু ইন্টারেস্টিং জিনিস বলি, আপনাদের যাদের যাদের পকেটে ভিসা আছে তারা খুলে দেখেন, সবারই শুরুর ডিজিট 4, একটু একটু ডিসকভার করেন তো। এবং যাদের মাস্টার কার্ড আছে সবারই দেখবেন শুরুর ডিজিট হয় 51, নাইলে ওই যেখানে যেটাতে আছে 2221 অথবা 2720। সো এইটা যখন আমার একটা মার্চেন্ট যায়, তো কোন গেটওয়েতে রাউট করতে হবে ওইটা দেখেই সে বুঝে, এবং গ্লোবালি এগুলো একটা ডেটাবেস মেনটেন করা হয়। আমি র্যান্ডমলি কেউ একজনকে পিক করবো, জিশান তোমার কোন কার্ড সেটা আমার বলার দরকার নাই, তোমার পকেট থেকে যে কোনো, জানে যদি সবচেয়ে লেস্ট ইউজ কার্ড থাকে বা কেউ চিনবেই না এরকম কোনো একটা কার্ড বের করবা, বের করে সমস্যা না, আমি 16 ডিজিট চাইবো না, ফার্স্ট 6 ডিজিটটা বলবো আমাকে। ওয়েট করো, ফার্স্ট 6 আমরা একটু দেখবো যে আসলে কীভাবে কার্ড নেটওয়ার্কটা ডিসকভার করে। না 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 না, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, একটা পাওয়া গেছে। এইটাও সাইট না, এইটা এগুলো অনেক টাকা পয়সা দাবি করতে পারে, বিন ডেটাবেস। আচ্ছা, শুরুতে বলো তো কয়টা ডিজিট? 462870। ভিসাটা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট না, ইন্টারেস্টিং ফ্যাক্টটা অন্য জায়গায়, আমরা দেখবো, দেখি এই সাইট কাজ করে কিনা। ক্যাপচা আসার আর সময় পাইল না, ট্রাফিক লাইটস। হ্যাঁ, আবার বলো তো। না, ওটা সব ফার্স্ট 6 ডিজিট, এটা কমন, এটা নেটওয়ার্কেই ট্রাভেল করে, এটা কোনো ব্যাপার না। ক্লিয়ার লিকুইড দেখতে বলতেছে আমাকে। আচ্ছা, ওকে ফাইন, তোমারটা ইউসিবির কার্ড, তাই তো? এই যে দেখো লেখা আছে। সো গ্লোবাল ডেটাবেসের কাছে আছে যে এই ব্যাংকটা আসলে ইস্যুয়ার কে, ইউসিবি কার্ড, ডেবিট এবং ক্লাসিক সিরিজের কার্ড, ঠিক আছে? বাংলাদেশ থেকে ইস্যু হয়েছে এটা, ওকে। সো প্রথম 6 ডিজিট দিয়ে এই কার্ডটা আসলে কই থেকে আসছে, কার্ড নেটওয়ার্কগুলো এইভাবেই ডিসকভার করে যে এটা কই থেকে আসছে, সেখানে রাউট করার, যাইতে যাইতে ঘুরে ফিরে তোমার ব্যাংকের কাছে যা বলে এর পকেটে আসলে এই টাকা আছে কিনা, নাকি আমার সাথে ফাফন নিচ্ছে, ঠিক আছে? সো যে কারো কার্ড ট্রাই করে দেখতে পারেন, ফার্স্ট ডিজিট দিয়ে ওই বিন ডেটাবেসে আসে আপনার ইস্যুয়ারটা কে এবং কোন সিরিজের কার্ড। আচ্ছা, এরপরে কুইক যাই আমরা, সিবিবি টিবিবি। আচ্ছা, CBB1 আর CBB2 বলে একটা কথা আছে। CBB1 বলতে এটা ইন্ডিয়ার সিকিউরিটি কোড। তো CBB1টা ম্যাগস্ট্রিপ কার্ড, যেগুলো আগে একটু লেস সিকিউর কার্ড ছিল, যে আমরা 10-এ ট্রানজ্যাকশনটা করতাম, এদের আসলে ম্যাগস্ট্রিপে এমবেডেড থাকে।
আর নতুন চিপ কার্ডগুলোর মধ্যে পিছনে লেখা থাকে, সেটা মোরালে সবাই জানেন, সিকিউরিটি ডিটেলসে আর গেলাম না। এরপরে আসেন একটা ইন্টারেস্টিং ইয়ে আছে, এগুলো যারা যারা আছে সবগুলো একটু ডিস্ট্রিবিউট করে দেন। কলমও আছে, যার কার কাছে যদি কলম না থাকে দিতে পারেন। তো আমরা একটা অ্যালগোরিদম দেখব, সেটার নাম হচ্ছে লুন অ্যালগোরিদম। এখন আমরা একটা কার্ড যখন কোথাও দেই, অনেক জায়গায় কিছু করার আগে বলে যে ইনভ্যালিড কার্ড। তো তুই শালা নেটওয়ার্কে যাস নাই, তুই জানোস কেমন এটা ভ্যালিড কার্ড না ইনভ্যালিড কার্ড, তাই না? তা আমি তো র্যান্ডম যে কোনো কিছু একটা দিতে পারি, শুরুর দিকে 6 ডিজিট আমি কোনো একটা কার্ডের সাথে মিলাই দিলাম, পিছনে র্যান্ডম কিছু মেরে দিলাম। কিন্তু ওরা কেমনে জানে এটা কিনা? এটার পিছনে একটা ইন্টারেস্টিং অ্যালগোরিদম আছে যেটার নাম হচ্ছে লুন অ্যালগোরিদম। হ্যাঁ, এটা অন্য কাজে বানানো হয়েছিল ইনিশিয়ালি। তো এখন এসে যেটা করে কি, এইটা আসলে কার্ড নাম্বারের ভেরিফিকেশনের কাজে ইউজ হয়। তো এই অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, সো আমরা নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। সো ধরেন এটা একটা কার্ড নাম্বার, হ্যাঁ। সো এখানে 16 ডিজিটের কার্ড নাম্বার আছে। অ্যালগোরিদমটা খুবই সোজা, যে কোনো কেউ করতে পারবেন, আপনাদের অলরেডি পেপার দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই রাইট মোস্ট ডিজিট থেকে শুরু করবেন। হ্যাঁ, এখানে আপনাদের যেই হ্যান্ড আউটটা করা হয়েছে এইখানে অলরেডি লেখা আছে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করা। তো ওইখানে শুরুতে রাইট সাইড থেকে শুরু করবেন, রাইট মোস্টে এক ডিজিট মাঝে বাদ দিবেন, এইটা 6 ধরবেন, এরপরে 3 ধরবেন, মাঝখানেরটা বাদ যাবে। স্টার্ট ফ্রম দ্য রাইট মোস্ট ডিজিট অ্যান্ড মুভ লেফট। হ্যাঁ, ডাবল এভরি সেকেন্ড ডিজিট। এ দেখেন 6 পরে 12, তো 6 পরে 6 ডাবল কত 12, 3 3 মতোই আছে, 0 0 ডাবল কত 0, এরপরে 3 3 মতোই আছে, 8 ডাবল কত 16। তো তাহলে আপনাদের পকেটে যে কার্ডটা আছে এইটা আপনি নিজে একটু ভ্যালিডেশন করেন, কার্ডের পকেট থেকে কার্ডটা বাইর করে এখানে কার্ডের 16 ডিজিটের নাম্বারটা লেখেন, লেখার পরে হলো ওই যে স্টেপগুলো আছে এটা একটু কমপ্লিট করেন। কেউ যদি মনে করেন যে এটা আমার কনফিডেন্সিয়াল ব্রিজ হচ্ছে, আমরা এটা এরপরে আমরাও ডিস্ট্রয় করে ফেলবো, যদিও এখান থেকে সিকিউরিটি রিলেটেড কোনো রিস্ক নাই। তারপর আপনি যদি মনে করেন যে একটা র্যান্ডম ডিজিট লিখবেন 16 ডিজিটের, ইউ আর ফাইন টু ডু দ্যাট। হ্যাঁ হ্যাঁ, টেস্ট কার্ড, কারো যদি প্রাইভেসি কনসার্ন থাকে, আমার কাছে টেস্ট কার্ড আছে বা আমাদের টেস্ট কার্ড আছে অনেকগুলো, ওগুলো ইউজ করতে পারেন। কারো অ্যালগোরিদম বুঝতে সমস্যা হলে আমি আবার বুঝাই দিচ্ছি, কারো প্রবলেম আছে? আচ্ছা, শিওর। আমার মনে হয় এটা স্লাইড ফলো না করে আপনারাও কাগজের ইনস্ট্রাকশন ফলো করেন, খুব সুন্দর দেওয়া আছে। তারপর আমি আরেকটু এক্সপ্লেইন করি। আচ্ছা, আমি একটু তারপরে সবাই হ্যান্ড আউটটা দিই, একটু বলি। উপরে কার্ড নাম্বারটা যেখানে কপি দ্য অরিজিনাল ডিজিটস, হ্যাঁ, প্রথম 1 নাম্বার স্টেপে আপনার কার্ড নাম্বারটা 16 ডিজিটে পুরো লিখবেন। লেখার পরে রাইট সাইড থেকে যাবেন, হ্যাঁ, প্রত্যেক সেকেন্ড ডিজিটে, হ্যাঁ, ডাবল এভরি সেকেন্ডে রাইট সাইড থেকে যদি যাই, তাহলে আমরা প্রত্যেক সেকেন্ড ডিজিট উপরে যা আছে নিচে বরাবর সেটার 2 গুণ করে লিখব। হ্যাঁ, রাইট থেকে শুরু করবো, ফার্স্ট ডিজিট বাজে, প্রত্যেক সেকেন্ড ডিজিট ডাবল হবে সেকেন্ড ঘরে, মানে মাল্টিপ্লাই 2। হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই 2। এখানে হচ্ছে ইয়াটা থাকবে ফার্স্ট ডিজিট রাইট থেকে শুরু করবি, রাইট ডিজিট শুরু ফার্স্ট ডিজিট এস ডিজিট থেকে প্রত্যেক সেকেন্ড, মানে রাইট প্রথমটা বাদ সেকেন্ডটা ডাবল, থার্ডটা বাদ ফোর্থটা ডাবল, এভাবে একবারে পুরোপুরি বাম পাশ পর্যন্ত আসবো। নাইন তো কেমনে হবে, ওটা আসতেছি, যোগ হোক, সমস্যা তো নাই। না না না, এক বক্সের মধ্যে সেকেন্ড কলামে এক বক্সের মধ্যে ডাবল ডিজিট হলেও সমস্যা নাই, গো অ্যাহেড। কত যদি কোথাও নাম্বার ডাবল করতে যায়, দেখা যাচ্ছে আপনার 9 পড়ছে, তাহলে 9 দুগুণা কত 18, তাহলে 18ই লিখবেন ওই বক্সের মধ্যে, সমস্যা নাই। হ্যাঁ, এক বক্সের ভিতরেই 18।
ডাবল করব প্রথম থেকে শুরু করে না পরে? লেট মি হেল্প সাম অফ ইউ গাইজ। শূন্য, ঠিক আছে, একে দুই করে গুণ করলে কত? একই থাকে, 2 একে 2। আচ্ছা বুঝছি, এবার দেন। হ্যাঁ, শূন্য, 8 দুগুণা Right থেকে শুরু 16, করতে হবে। হ্যাঁ 5 থাকবে, 9 দুগুণা 18। জান, এভাবে প্রসিড করেন ভাই। আচ্ছা, এখন দেখেন, আপনার দেখেন এটা ধরুন না, এর বরাবর নিচেও লিখবেন। নিচে হলো প্রথমটা অ্যাজ ইউজুয়াল লিখবেন, সেকেন্ডটা ডাবল হবে শুধু। তাহলে আমি কলম দেন, আমি একটু হেল্প করি। 1 0 0, ঠিক আছে, এইটা যাবে, এইটা যাবে, এইটা যাবে, মানে এইটা তো দেখেন একটু নাম্বার বরাবর করেন। এইটা বাদ, এইটা মেইন। 4th নাম্বারে আপনার হইলো 3rd নাম্বার তো যোগ করে হইলো ইয়েটা লিখছেন যে সিঙ্গেল ডিজিট হয়েছে সব ফিল্ড। হ্যাঁ, আসতেছি। রাইট দ্য প্রসেস ডিজিট, হ্যাঁ এইটা তো করলেন তো। এখন এখানে আপনার হলো যে হ্যাঁ, রাইট দ্য প্রসেস ডিজিট সবগুলো আবার লেখেন। ইফ দ্য নাম্বার হ্যাজ 2 ডিজিট, আপনার যদি ডাবল এভরি সেকেন্ড ডিজিট হইলো, এটা তো করছেন। হ্যাঁ, আপনার প্রসেস ডিজিট সবগুলো লেখেন। মানে এখানে যদি নাম্বার ডাবল থাকতো তাহলে সেটারও যোগ করে হ্যাঁ হ্যাঁ, এখন সবগুলো যোগ করে ফেলান। সরি ভাই, শেষ করে দিও। কি বটের? ও রেজাল্ট দিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে কার্ডটা আপনি যেটা লিখছেন আপনি নিজে জানেন কার্ডটা ভ্যালিড কার্ড না ইনভ্যালিড কার্ড। রাইট দ্য প্রসেস ডিজিট বলতে এইটা 4 নাম্বার। আপনি এই প্রসেস ডিজিট বলতে এখানে যদি আপনার 2 নাম্বার থাকলো, এটার পর আসলে দরকার নাই, আপনি পুরো বরাবর আবার লিখে সবগুলো যোগ করে সামটা বার করেন। 4th স্টেপ চাইলে বাদ দেন, 4th স্টেপ দরকার নাই। হ্যাঁ, আপনার যদি লাস্ট সামেশনটা 10 দিয়ে মড করার পরে ভাগশেষ 0 হয় তাহলে এটা ভ্যালিড কার্ড, শূন্য কার্ড ইনভ্যালিড কার্ড। মড মানে হলো ভাগশেষ। আপনি কোনো কিছু 10 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয়, আবার সোজা করে যদি 10 দিয়ে ভাগ করার পরে যদি আপনি পূর্ণ সংখ্যা পান তাহলে এটা ভ্যালিড কার্ড। হ্যাঁ, ঠিক আছে, শূন্য হয়েছে ভাই। আচ্ছা, আপনার মনে ক্যালকুলেশন কোথাও ভুল আছে? ঠিক আছে ভাই, নইছে। শূন্য হবে ভাই। আচ্ছা, আমরা সবার জন্য তো বসে থাকতে পারবো না, আমরা হয়তো এটা আবার পরে আবার ট্রাই করব। একটা পাইছি ভ্যালিড, আর কার ভ্যালিড হইছে? সেকেন্ড, নামটা লিখেন, সবাই নামটা লিখেন। আমারটা লিখে দিই ভাই। 2টা পাইছি। 3rd ইমরোজ ভাই, ও এটা ঠিক আছে তো দিবে। আচ্ছা ঠিক আছে, কনসিডার করলাম, যান। না আর না, কারণ নাম লেখা নাই, 4টা বাজতে হয়েছে। আচ্ছা রাখেন। আচ্ছা, আমার মাথায় আছে। হ্যাঁ, দিব সেশনের শেষে। আচ্ছা, আমরা তাহলে আবার একটু গেট ব্যাক করি। সো যাদের ইনভ্যালিড হয়েছে এটা আমরা যারা পারছে তাদের সাথে একটু বসে সর্ট আউট করে নিব। সো আমরা এখানে ইনসাইট কি, আমরা যখন অনেক সময় টাইপ করা শুরু করি পেমেন্টের কার্ডের জন্য, ই কমার্সের কোনো পেমেন্টের ফর্মে দেখবেন আমি 4-5 ডিজিট টাইপ করার পরে অটোমেটিক্যালি সাথে হলো লোগো অ্যাড হয়ে যায়। এটা কি আসলে ভিসার না মাস্টার কার্ডের? আর 16 ডিজিট যখন লেখেন যদি ভ্যালিড হয় অটোমেটিক্যালি হলো এটা ভ্যালিড হিসেবে নেয়, সবুজ থাকে। আর নাইলে দেখাবে লাল দিয়ে বলবে যে এটা তোমার কার্ড ভ্যালিড না। ও ব্যাক এন্ডে আসলে লুন অ্যালগরিদম চালায়, ঠিক আছে। সো আমরা যদি নিজেরা একটা এরকম পেমেন্ট ফর্ম বানাই, এখন থেকে কি আমরা কার্ড ভ্যালিডিটি চেক করতে পারবো না? পারবো। ওকে, ঠিক আছে, নেক্সট মুভ করি, একটু র্যাপ আপ করি আমরা। অথরাইজেশন ফ্লো ইফতি ভাই জানতে চাইছিলেন, একটু কুইক রিক্যাপ করি। হ্যাঁ, সো আমরা যখন একটা কার্ড কোনো মার্চেন্টের টার্মিনালে ট্যাপ করি, প্রথম মার্চেন্ট এই কার্ডের ইনফরমেশনগুলো ক্যাপচার করে, বেসিক্যালি একটা ক্রিপ্টোগ্রাম নেওয়ার পরে সেইটা পিএসপির কাছে রাউট করে ই কমার্সের ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে সেটা অ্যাকোয়ারের কাছে যায়, মানে মার্চেন্টের ব্যাংকের কাছে যায়। ভিসা নেটওয়ার্ক এইটা কোন ব্যাংক থেকে টাকাটা কাইটে আনবে এটার কাছে যায়। এরপরে যে ব্যাংকের থেকে টাকা কাটবে সে জিজ্ঞেস করে যে তোমার কাছে টাকা আছে কিনা, থাকলে অ্যাপ্রুভাল নিয়ে আসে। অনেক সময় আপনার টাকা থাকার পরেও রিজেক্ট হইতে পারে যদি আপনার ফ্রড স্কোর হাই হয়। আপনার কার্ড সামহাও কেউ একজন যাইয়া, আপনি ইন জেনারেল দেখা যাচ্ছে যে কি পুরা 3 মাসের গ্রসে ডেলি ট্রানজ্যাকশন আপনার 10,000 টাকা নাই, কেউ যদি হঠাৎ করে যায় 50,000 টাকা কোথাও ব্যাক টু ব্যাক 2-3 বার মারে, তাহলে ব্যাংকের অ্যালগরিদম আপনার ধরে ফেলবে যে ভাই সামথিং ইজ রং, ঠিক আছে। তো টাকা থাকার কারণে, ফ্রড স্কোরের কারণে কিছু সময় ট্রানজ্যাকশান বাউন্স করতে পারে। আচ্ছা, এরপরে একটু যাই, এই জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট, এইটা আমরা যারা চেকে কাজ করি তারা একটু কাজে লাগবে যদি দেখি, যারা এটা নিয়ে করি নাই। যারা দেখতেছেন আর যারা দেখতেছেন না তাও বলবেন।
সো প্রথম কার্ড হোল্ডার কার্ডটা ট্যাপ করে মার্চেন্টের কাছে যায়, এরপরে যদি পিএসপি থাকে ইন দ্য সিনারিও পিএসপির কাছে আসে, তারপর আবার অ্যাকোয়ারের কাছে যায়। দ্যাট মিন হলো আপনার মার্চেন্ট যে টার্মিনাল তার ব্যাংকের কাছে যায়, বলে যে ভাই আমার তো ওই ব্যাংক থেকে এত টাকা নিয়ে আসতে হবে। এরপর অ্যাকোয়ারার সেটা নেটওয়ার্ক কাছে জিজ্ঞেস করে যে এটা আসলে কোন ব্যাংকের কার্ড। তো অ্যাকোয়ারার ইস্যুয়ার ব্যাংকের কাছে যায়, বলে যে এই মানুষ আমার থেকে একটা মোবাইল কিনছে 25,000 টাকা, আর আমার 25,000 টাকা দেও। সে নিয়ে ইনিশিয়ালি হলো অথরাইজেশন রিকোয়েস্ট করে, বাট কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্ট সেটেলমেন্টও হয়, বাট বেসিক ফ্লো হলো অথরাইজেশন রিকোয়েস্ট। অথরাইজেশন মানে হলো আমার এই টাকাটা যে পাবো আমি তোমার বুক দিয়ে গেলাম, ঠিক আছে, নট নেসেসারি যে আমি ওই টাকাটা নিয়ে আসছি। এরপরে অনেক সময় আমরা ইমিডিয়েট ক্যাপচার করি, বা অনেক সময় অথরাইজেশনটা পড়ে থাকে। অথরাইজেশন মানে হলো এই টাকাটা আমার লাগবে, আমি হোল্ড করে রাখছি, ঠিক আছে, সাথে সাথে কাটে না। ইন জেনারেল কাটে হলো দিন শেষে, যেটা আমরা চেকে কাজ করি যারা, মোটামুটি আমরা জানি কীভাবে ব্যাচ সেটেলমেন্ট করি বা ব্যাচ ক্যাপচার করি। আর এটা তাহলে আমরা কীভাবে বুঝবো আমার টাকাটা আসলে ডিরেক্ট কাটা নিছে নাকি ফ্রিজ করে রাখছে? যারা একটু অনেক টাকা পয়সা বেশি, তারা ব্যাংক ব্যালেন্স বারবার ঘাটেন, তারপরে দেখবেন যে যখন ব্যালেন্স চেক করতে যাবেন অ্যাকচুয়াল ব্যালেন্স আর অ্যাভেলেবেল ব্যালেন্স দুইটা দেখায় অনেক সময়। হ্যাঁ, দুইটার মধ্যে কিছু তফাৎ থাকে। তার মানে হলো কোনো একটা মার্চেন্টের টার্মিনালে আপনি কোনো ট্রানজ্যাকশন করছেন, যে টাকাটা মার্চেন্ট এখনও ব্যাচ প্রসেস করে নাই, না আপনার অ্যাকাউন্টে আছে টাকা কিন্তু দেখাচ্ছে যে এটা ইউজেবল না, তার মানে কারো দাবি আছে। এখন আপনি কারোর কাছে রিফান্ড চাইলেন বা বললেন যে না ভাই হচ্ছে না, বাদ, ওই আপনি যদি ক্যাপচার বা সেটেলমেন্ট প্রসেসের আগে বলেন ওই ট্রানজ্যাকশনটা অথরাইজেশনটা চাইলে রিলিজ করে দিতে পারে। অথবা আপনি একটা হোটেলে গেছেন, একদিন থাকার কথা বলে 3 দিন থাকছেন, আপনার কাছে কিন্তু প্রত্যেকদিন এসে কার্ড চাবেন আপনার কাছে। সো অথরাইজেশনটা ইনক্রিমেন্টালি আপডেট হয়ে আপনার ফাইনাল বিল অনুযায়ী যাবে, এবং ফাইনালি সেটেলমেন্টের সময় ক্যাপচারের সময় ওই ফুল অ্যামাউন্টটাই পাঠাবে। ইফতি ভাই আপনার কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ 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 এখানে হচ্ছে ব্যাংক ইস্যুয়ার যে তারপর তার কাছ থেকে হচ্ছে যে ওয়াইজের কার্ড, এটা তো আর ভিসা মাস্টার কার্ড না, তো এখানে একটা নেটওয়ার্ক না, ওয়াইজ নিজেই ইটসেলফ কোন একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আপনি কার্ড নাম্বার যদি দেন তাহলে কোন ব্যাংক থেকে ইস্যু হয়েছে কোন নেটওয়ার্কের আপনি খুঁজে পেয়ে যাবেন। তো সাপোজ ওই নেটওয়ার্কের কাছে যায়, ওই নেটওয়ার্ক হচ্ছে কি করে, দেন ওয়াইজের সাথে ওয়াইজকে পাঠায়, ওয়াইজ হচ্ছে দেন রেসপন্স পাঠায়, ওই নেটওয়ার্ক দেন হ্যাঁ, ওয়াইজের কার্ডটা তো ওয়াইড নিজে কার্ড ইস্যু করে না, ওয়াইড তো কোনো একটা নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে যুক্ত, ওর নেটওয়ার্ক প্রোভাইডারের কাছে যা জিজ্ঞেস করে এটা কোন ব্যাংকের কাজ। আপনার এটা তো একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট হলেও ইউজিতে আছে, ওই অ্যাকাউন্ট থেকেই চার্জটা হয়। এখানে রিকোয়েস্টটা করে কি ইস্যুয়ার ব্যাংকটা না? না, রিকোয়েস্ট আপনি টাকা কাটার প্রথম ধাপ হলো আপনি যার থেকে কিনছেন অ্যাকোয়ারার সে নিজে যায় নেটওয়ার্কের কাছে যায়, বলে যে আমি টাকাটা লাগবে। নেটওয়ার্ক বুঝে যে এই কার্ডটা কোন ব্যাংক ইস্যু করছে, কারণ নেটওয়ার্কের কাছে সব ইস্যুর ইনফরমেশন আছে। তো ওই ব্যাংকের কাছে যায়, যা জিজ্ঞেস করে যে এই টাকাটা তোমার কাছে আছে নাকি, থাকলে আমার দাও। বুঝতে পারছেন? তারপরেও থাকলে আমরা যদি কারো কনফিউশন থাকে আমরা একটু ফাস্ট যাই, কারণ অনেকের কাজ আছে, পরে আমরা 1-on-1 বসে রিক্যাপ করে নিব। তা বেসিক ফ্লো যদি দেখি, একটা যদি $100 ট্রানজ্যাকশান হয় কে কত টাকা পায়, এটা একটু একটা মোটামুটি সিনারিও দেখি, রিয়েলিস্টিক সিনারিও। সো ট্রানজ্যাকশানটা যখন হয় পুরো সেটেলমেন্ট পর্যন্ত যাওয়ার পরে ইন জেনারেল দেখা যাচ্ছে $100 ট্রানজ্যাকশানে ইস্যুয়ার ইন্টারচেঞ্জ ফি হিসেবে $1.80 মতো কাটে। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যুয়ার মানে কি ভিসার লাভ কই, এই ভিসা যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন প্রসেস করতেছে, তো ওর কার্ডটা নিয়ে নেয়, ঠিক আছে। নেটওয়ার্ক মোটামুটি ওই যে ডিসকাভারির জন্য ওই ব্যাংক ইস্যুয়ার বলতেছি, ব্যাংকের কথা বলতেছি, ব্যাংকের লাভ আছে। কেন ব্যাংক এত কার্ড বেচতে চায়, যত কার্ড আপনার কাছে বেচবে, যত জায়গায় ট্রানজ্যাকশন করবে, ব্যাংকের ওটাতে লাভ, তাদের আপনার জনসেবা করতেছে না। এরপরে নেটওয়ার্ক ওই ডিসকাভারির জন্য মোটামুটি ওই 13 সেন্টের মতো নেয় অ্যাকোয়ারার, যার থেকে আপনি টাকাটা নিছেন সেও তো আপনার কাছে একটা কথা জবাব দিছে, তার কথার জবাব একটা দাম আছে না, সো নিতেও তার ভাগ বসায়। এরপরে পিএসপি এই যে 3-4 বডির সাথে বসলো, ফ্রড স্কোরিং করলো, পিসিআই কমপ্লায়েন্স মেনটেন করলো, ডেটা সিকিউরিটি এনশিওর করলো, টোকেনাইজেশনের সাপোর্টটা দিল, তো ও কিছু নেবে না, ও মোটামুটি 60 সেন্টের মতো নেয়। তার মানে $100 আপনি ট্রানজ্যাক্ট করলে মোটামুটি $97.27 মতো মার্চেন্টের পকেটে পৌঁছায়, $3 লাভের গুড় পিঁপড়া খায় ফেলে। আচ্ছা, এখানে ডিরেক্ট আমরা সেটেলমেন্টে চলে গেছি, বেসিক কিছু ডিফারেন্স বুঝাই। অথরাইজেশন বলতে কি, আমরা একটা টাকা কাটে নিব, কাটে নেওয়ার আগে ব্যাংকে যাই কই যে ভাই তোমার কাছে আছে নাকি, এটা আমার কাছে লাগবে। হ্যাঁ, এরপরে হলো ক্যাপচার কি, আচ্ছা ঠিক আছে টাকাটা তোমার কাছে আছে, আমি তো তোমার কাছে ফ্রিজ করে গেছিলাম, তোমার ইস্যুয়ার আমার থেকে, তোমার কার্ড হোল্ডার আমার থেকে কিছু কিনছে, এখন এই টাকাটা তুমি আমার জন্য রিলিজ করে দাও। হ্যাঁ, তাহলে তখন ব্যাংকের ওই যে কার্ড হোল্ডার
তার স্টেটমেন্টও এটা মাইনাস হিসেবে অ্যাড হয়ে যায়। তো এইটা মার্চেন্টের ব্যাংকের কাছে চলে আসে, ঠিক আছে, বা পিএসপির কাছে চলে আসে, আমাদের ক্ষেত্রে অ্যাডিনের কাছে চলে আসে। অ্যাডিনের কাছে আসার পর টাকাটা তখনও কিন্তু আমি পাই নাই। তো চিন্তা করেন আমার ডেলি টাকা তো ডেলি পে করে না, চাইলে পে করতে পারে, কিন্তু আপনি এত পরিমাণ টাকা ডেলি ঢুকলে হ্যান্ডেল করতে পারবেন? বা এইটা কি একসাথে এত মেসেজ আসা, এত লগ জেনারেট করা, এত রিয়েল টাইম ট্রানজ্যাকশন কি দরকার আছে? নাই। বেসিক্যালি ব্যাংক বা বিজনেস বা মার্চেন্ট চাই হলো যে তার একটা ট্রানজ্যাকশানের উইন্ডোর মধ্যে এটা হোক। ইন জেনারেল 7 দিনের মধ্যে সেটেলমেন্টটা হয়। আমরা টাকাটা ইনিশিয়ালি অথরাইজ করার পরে বলি যে হ্যাঁ ঠিক আছে সেল ফাইনাল, বা 3 দিন পরে হোটেলে চেক আউট ছেড়ে দিছে, $10 দিয়ে ইনভেস্ট করছিলাম, 3 দিন থাকতে 30, এখন অথরাইজেশন ফাইনাল করো, করে আমার এই টাকাটা তুমি ক্যাপচার করে রাখা দাও। সো এটা তোমার অ্যাকোয়ারার এন্ডে ক্যাপচার হয়ে থাকার বা পিএসপি এন্ডে থাকার পরে এইটা যখন আমরা 7 দিন হয় একসাথে 7 দিনে যা ট্রানজ্যাকশন হয়েছে একেবারে বড় লিস্ট ধরে ওর ইয়ার কাছে পাঠাই, আপনার কী জানি বলে ইস্যুয়ার সবার কাছে পাঠাই। মনে হয় 100টা ব্যাংকের কার্ড নিয়ে আমার এখানে ট্রানজ্যাকশন করছে, ভালো কথা, নেটওয়ার্ক মিলে মোটামুটি দুইজনে একসাথে কোলাবরেট করে 100টা ব্যাংকের কার্ড থেকে ওই টাকাটা নিয়ে আসা ফাইনালি সেটেলমেন্ট প্রসেসেই মার্চেন্টের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা যায়। সো ক্যাপচার হয়ে যাওয়া মানে মার্চেন্টের অ্যাকাউন্টে টাকাটা যাওয়া না, আলটিমেটলি সেটেলমেন্ট পর্যন্ত ওয়েট করা লাগে। তো সেটেলমেন্ট উইন্ডো অন অ্যান অ্যাভারেজ 7 দিন, বাট কেউ চাইলে সেটা পিএসপির সাথে বসে বা ম্যানুয়ালি কনফিগার করতে পারে। আমি জানি না আমাদের চেকের ক্ষেত্রে সেটেলমেন্ট কদিন পরে হয়, ব্যাকএন্ডের কেউ বলতে পারবে? 28 দিন আছে, তার মানে হলো আমরা মাসিক উইন্ডো মেনটেন করি আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের অথরাইজেশনটা ইনস্ট্যান্ট হয়, ক্যাপচারটা ডে অ্যান্ড ডে হয় ক্রনের থ্রুতে চেকে, আর সেটেলমেন্টটা হয় ফাইনালি মার্চেন্টের অ্যাকাউন্টে ওই টাকাটা পে আউট করে দিই আমরা 1 মাসের পরে। দ্যাট মিনস হইলো 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ট্রানজ্যাকশন সবগুলো ব্যাচ হয়, ব্যাচের পরে 30 তারিখে মার্চেন্ট আলটিমেট টাকাটা পেয়ে যায়। ও এখানে আমি খুব একটা বেশি যাব না, খুব ইন্টারেস্টিং কিছু নাই, না জানলেও চলবে। এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে শুনছি, একটু বোঝার চেষ্টা করি। টোকেনাইজেশনটা কি? টোকেনাইজেশনটা মেনলি হলো এই যে কার্ডের ইনফরমেশন এতজন কার্ড লিখলো, অনেক সময় বিন অ্যাটাকের কথা কে শুনছেন বা কার আইডিয়া আছে? সো মোটামুটি অনেকজনের মাঝখানে ইবিএল থেকে হঠাৎ কার্ড অ্যাকাউন্টের টাকা হাওয়া হয়ে গেছে, এরকম আছে। বা অনেক দেখা আছে যে সামহাও একবার খুশিতে ক্রেডিট কার্ড পাইছি বলে ফেসবুকে স্টোরিতে ছবি দিছে, এরপরে হইলো মোটামুটি তার কার্ডে যা আছে লিমিট ক্রস করে এখন মোটামুটি ব্যাংক থেকে ফ্ল্যাগ করে দিছে এটা। তো এইটা মেনলি আমাদের পেমেন্টের ডেটাগুলো অনেক সেন্সিটিভ। সো পিসিআই নামে যে বডিটা আছে ওরা চায় না হইলো, ওরা নিজস্ব একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করছে সিকিউরিটি না, বেসিক্যালি ওরা হইলো ডেটা কীভাবে ম্যানেজ করতে হবে, পেমেন্ট রিলেটেড ডেটা, ওটার একটা সুন্দর গাইডলাইন আছে। এখন আপনি যদি ওদের ওই রুলগুলো মেনে চলেন, ওরা আইসা দেখে যে যদি আপনাদের সব ঠিকঠাক আছে তাহলে আপনারা একটা সার্টিফিকেট দিবে যেটা আপনি বেচে খাইতে পারবেন আপনার সলিউশনের জন্য, যে হ্যাঁ হ্যাঁ আমার এক সাইটে বা আমার সলিউশনে তুমি কার্ড ইউজ করলে তোমারটা সেফ, কারণ আমি ডেটা পিসিআই ডিএসএস কমপ্লায়েন্স এনশিওর করেই রাখি আর কি। তো টোকেনাইজেশনটা তাহলে কি? সো আমরা যখন কার্ডের ইনফরমেশন কোনো সাইটে দিচ্ছি বা মার্চেন্টের অ্যাকাউন্টে ট্যাপ করতেছি, আমার অ্যাকচুয়াল কার্ডের ইনফরমেশনটা কিছু কেসে যায় না, কিছু কেসে না, মেজরিটি ক্ষেত্রেই যায় না। টোকেনাইজেশন আমাদেরটা একটু ভিন্ন পারপাসে ইউজ করা। আমি ই কমার্সের পারপাসে যদি বলি, অনেক সময় দেখবেন যে বিশেষ করে যেখানে আমরা সাবস্ক্রিপশন কিনে রাখি, নেটফ্লিক্স, ফুডপান্ডা প্রো, হাবিজাবি, একবার যখন কার্ড দিছি পরেরবার মাসে অটো টাকা কেটে নেয়, আর দিতে হয় না। এই কার্ডের ইনফরমেশনটা তো আমি আমার এন্ডেই রাখছি, তাই না? তার মানে কি কার্ডের যে 6 ডিজিট সিবিসি পিন সব কিছু আমার মার্চেন্ট বিশেষ করে নেটফ্লিক্স রেখে দিছে। তার মানে কোনো দিন যদি সেইটা হয় তাহলে ওদের ডেটাবেজ লিক হলে কী অবস্থা হবে বুঝতে পারতেছেন? নেটফ্লিক্সের কত কোটি কাস্টমার আছে, ওদের সামাও যদি ডেটাবেজ লিক হয় মোটামুটি সিবিবি ডিবিবি সব কিছুই আছে, 3DS অন না থাকলে কারো পকেটে 1 টাকাও থাকবে না। এইটার জন্যই যারা ইএমবি কো আছে এটা মিলে কিছু বডি আছে, এটা নিয়ে পরে বলতেছি আমি। তো ওটা কিছু স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক করছে, এটার মধ্যে একটা হলো টোকেনাইজেশন, যে কীভাবে এই টাইপের ট্রানজ্যাকশনগুলো হবে। সো আমরা পিসিআইডিএস অনুযায়ী চাইলে কোনো ইনফরমেশন কার্ডে ডিরেক্ট রাখতে পারবো না, ওইটার একটা প্রক্সি জিনিস রাখতে পারবো, যেটাকে আমরা বলি টোকেন। মোট কথা হলো আমরা যখন সরকারি চাকরিতে যাই, স্যার হ্যাঁ টেবিলের তলা দিয়ে একটা টোকেন দেয়, তাহলে বুঝে যে এটা ওই থেকে আসছে। হ্যাঁ, সো এটা ডিরেক্ট প্রেজেন্স না হলেও বুঝে যে এটা আসলে কার থেকে আসছে। সো টোকেন দেখে বুঝে যে এটা অমুক ভাই পাঠাইছে। সেম আমরা যখন এই ট্রানজ্যাকশনগুলো করি, প্রথমবার ট্রানজ্যাকশনের সময় বিশেষ করে রিকারিংয়ের ক্ষেত্রে টোকেনাইজেশনটা ইউজ হয়, আর ওয়ালেটের ক্ষেত্রে ইউজ হয়। সো এইটা আমরা একবার ট্রানজ্যাকশন করার পরে ওই কার্ডের ইনফরমেশনগুলো আমাদের সাইডে ডিরেক্ট না রেখে একটা রিসিট রেখে দেই। পরের বার যখন রিকারিং ট্রানজ্যাকশনটা করা লাগে আমরা ডিরেক্ট কার্ডের ইনফরমেশনটা রিলে করি না, এপিএর থ্রুতে যায় না। মাঝখানে কেউ এটা চাইলে কার্ডের ইনফরমেশন প্লেন দেখতে পারে না। হ্যাঁ, কেউ যদি চায় যে এমআইটিএম প্রক্সি ভাষায় এটা দেখবে, লাভ নাই। এটা টোকেন ভাই আপনি খুব বেশি কিছু করতে পারবেন না, কারণ এটা অ্যাকচুয়াল আপনার কার্ডের ইনফরমেশন না। এটা অনলি নেটওয়ার্ক বা হলো যে টিএসপি আছে, টোকেন সার্ভিস প্রোভাইডার নামে আরেকটা প্লেয়ার আছে, ওই জানে। হ্যাঁ,
সো টোকেন হলো মেনলি আপনার কার্ডের একটা হ্যাশড ভার্সন, যেখানে আপনার কার্ডের অ্যাকচুয়ালি ইনফরমেশন নাই, তবে যে হ্যাশটা আপনারা দিছে সে জানে যে এটা কোন কার্ডটা, ঠিক আছে। মেনলি আমরা সাবস্ক্রিপশন বেস জিনিসের জন্য এটা ইউজ করি, আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট পারপাসে ইউজ হয়েছে এটা টোকেনাইজেশন। সো মেনলি বেসিক্যালি এইটাই, কারো যদি না বুঝেন তাহলে সেশন শেষে আপনারা বসেন, এখন খুব একটা বেশি সময় নষ্ট করতেছি না। এখানে একটু ডিসকাস করতে চাইছিলাম অ্যাপল পে গুগল পে নিয়ে, শর্টলি বলি। অ্যাপল পে গুগল পে আসলে মার্কেটে ওয়ালেট নিয়ে আসছে, সো এটা মোটামুটি অনেক দিন ধরে হয়ে গেছে। শুরুতে কাস্টমার অ্যাকুইজিশন খুব বেশি ছিল না, এখন হয়েছে। তো এরা মেনলি কী করে, সেম জিনিসই করে, আপনার কার্ডটার ডিজিটালি একটা ভার্সন ক্রিয়েট করে রাখার পরে আপনি যে কোনো জায়গায় ওটা ইউজ করতে পারেন, যাতে আপনার ফিজিক্যাল কার্ড ক্যারি করতে না হয়। বেসিক একটা ডিফারেন্স বলি, খুব আর্কিটেকচারাল ডিটেলসে যাবো না, সময় নাই। সেটা হলো অ্যাপলের নিজস্ব একটা চিপ আছে, এটারে আমরা বলি সিকিউর এনক্লেভ। ওর হার্ডওয়্যারের ভিতরে একটা সিকিউর চিপই আছে, যেখানে আপনি যখন অ্যাপল পেতে কোনো কার্ড অ্যাড করেন, ওই কার্ডের অ্যাকচুয়াল নাম্বারটার পরিবর্তে ওটারা টোকেনাইজ করে একটা প্যান রাখে বা ডিভাইস প্যান নাম্বার রাখে, যাতে পরের বার যখন আপনি যত জায়গায় ট্রানজ্যাক্ট করবেন কেউ ওই চিপ ভাঙ্গেও যেন দেখতে না পারে। আর ওই নাম্বার পাইলেও লাভ নাই, এটা অ্যাকচুয়াল কার্ড নাম্বার না, এটা একটা আসলে ওই টোকেনাইজ, এবং ওরাই জানে, অ্যাপলের নেটওয়ার্কই জানে এটা দিয়ে সে কী করতে পারে, বাকি কেউ দেখতে পারে না। এবং ওই চিপের অপারেটিং সিস্টেমও আলাদা, অ্যাপলের না। সো এটা টোটালি একটা আলাদা সিস্টেম, ওইটার মধ্যে সব ইনফরমেশান থাকে, ও টোকেনাইজ করে রেখে যাদের সাথে কমিউনিকেট করে। সেম গুগলের ক্ষেত্রে এই জিনিসটা নাই, গুগলেরটা পুরোপুরি হার্ডওয়্যার বেসড। এখন গুগলেরটা কেন হার্ডওয়্যার বেসড, তাহলে কি লেস সিকিউর? জিনিসটা এরকম না। তো কেউ একটা জিনিস আসলে সিকিউরিটিটা হার্ডওয়্যার দিয়ে সলভ করছে, কেউ সফটওয়্যার দিয়ে সলভ করছে। গুগলের ক্ষেত্রে এই জিনিসটা হয় ক্লাউডে। গুগল কেন হার্ডওয়্যার বেস যায় নাই, একটাই কারণ, অ্যাপল নিজেই সব হার্ডওয়্যার বানায়, নিজেই সব কিছু ওএস মেনটেন করে, কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস মোটামুটি দিনেতে এমন কোনো ম্যানুফ্যাকচারার নাই বানায় না। 100 রকমের অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, সো সবার কমন স্ট্যান্ডার্ডে আনা, কমন হার্ডওয়্যারে আনা সম্ভব না। এবং বাজেট ডিভাইসগুলোতে আপনি চাইলেও ওরকম সিকিওর একটা চিপ দিতে পারবেন না, মেনলি এই কারণেই। তারপরও লেটেস্ট যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো আছে এগুলোর মধ্যে কিছু জায়গায়, বিশেষ করে স্যামসাং পে বা গুগল পের ক্ষেত্রে ওরা দুইটাই কাজ করে, সফটওয়্যার বেসডও থাকে, হার্ডওয়্যার বেসডও থাকে আর কি। একটা শর্টকামিংস আছে, আপনি সার্টেন লিমিটের পরে অফলাইনে গুগল পেতে ট্রানজ্যাক্ট করতে পারবেন না, কারণ ওর টোকেন শেষ হয়ে গেলে যদি নেটওয়ার্ক না থাকে রিনিউ করতে পারবে না। সেক্ষেত্রে অ্যাপলের ক্ষেত্রে এই টোকেনটা জেনারেট হয় হার্ডওয়্যারের এন্ডে, সো আপনি অফলাইনে যতই ট্রানজ্যাকশন করেন কোনো সমস্যা নাই। PCI-DSS বললাম, PCI-DSS বলতে ওরা একটা বডি, পেমেন্টের 2-4 জন মিলে, বিশেষ করে ভিসা, মাস্টার কার্ড, ইউরোপে ডায়নার ক্লাব যারা আছে সবাই বসে ডিসাইড করছে যে কীভাবে আসলে কার্ডের ডেটাগুলো সিকিউরলি রাখা যায়। মাতবরের মতো এক টেবিলে বসে ওরা রেডি করছে, এবং সবাই বলছে সবাই এটা আমাদের থেকে কেউ যদি সার্টিফিকেট চাও চারিত্রিক, তাহলে আমার থেকে এটা মেনটেন করা লাগবে। এটা হলো পেমেন্টের চারিত্রিক সার্টিফিকেট। এটা যদি মেনটেন না করেন তাহলে কী হতে পারে, আপনারা হয়তো এই সার্টিফিকেটটা দিল, আপনার প্রত্যেক বছর রিনিউ করে আপনার ওরে এটা ভ্যালিডেট করে নিতে হবে যে না, আমি কিন্তু এখনও রুল মেনে চলি, আমার চরিত্র এখনও খারাপ হয়ে যায় নাই। আর এটা ব্রিচ হইলে বড় রকমের ফাইন আছে, কয়েকটা ইনসিডেন্টের কথা বলা আছে। টার্গেটে এরকম একসময় PCI ব্রিচের কারণে $40 মিলিয়ন ওদেরকে গচ্চা দিতে হয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজে দিছে। এবং PSP ইটসেলফ, স্ট্রাইপের এরকমও কাহিনী আছে, যেখানে আসলে SCA কমপ্লায়েন্স ভায়োলেশনের কারণে ওদেরকে মোটামুটি ভালো লেভেলের একটা ফাইন দেওয়া লাগছে। আচ্ছা, EMB ক্রিপ্টোগ্রাম যাব না, সময় নেই। 3D অ্যান্ড SCA এটার একটু বলি। যারা বাইরের দেশের কন্ডিশনের টাচ করছে, কার এরকম এক্সপিরিয়েন্স আছে আপনার হইলেও আসলে CBB দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না, কার্ড নাম্বারটা দিয়ে 60 করে ট্রানজ্যাকশন হয়ে গেছে, এই যে আছে। সো এইটা মেনলি কারণ হইলো ইদার এরা 3DS2 ইউজ করছে, অথবা 3DS সিকিউর এনাবেল করাই নাই। এখন আগে আপনাদের দেখতেন যে কার্ডের ফ্রড রেটটা অনেক বেশি ছিল, কারণ আগে চিপ কার্ড ছিল না ম্যাক্সিমামই। এখানে জালাল ভাই হয়তো সবচেয়ে ভালো বলতে পারে, শুরুর দিকের কার্ডগুলোতে কোনো চিপিয়া ছিল না, ম্যাক্সিমাম ম্যাগস্ট্রিপ ছিল। তো ওইটা একটু লেস সিকিউর ভার্সন ছিল, কারণ কি ওইটা চাইলে এখনও আমারে দিলে আমি একটা হলো ম্যাগস্ট্রিপ কার্ড ক্লোনার দিয়ে নিয়ে আপনার কার্ডের ইনফরমেশন নিয়ে আমি 10 জায়গায় এটা কপি করে ইউজ করতে পারবো, কিচ্ছু হবে না। এবং বিশেষ করে এই ফ্রডগুলো এখন খুব একটা কাজ করে না। আগে যেটা হয়তো বাইরের দেশে, বাংলাদেশেও এরকম আছে, ATM-এর যে স্ক্যানিং মেশিনটা আছে এটার উপর আর একটা আলাদা বক্স লাগায় রাখে, যেন আপনি কার্ডটা দেওয়ার সময় ইন ট্রানজিট ওই ম্যাগস্ট্রিপের ডেটাটা কপি হয়ে যায়। সো ওই ডেটাটা আপনি 10 জায়গায় কপি করলেও এটা ইস্যুয়ারের এন্ড থেকে বা মার্চেন্টের এন্ড থেকে বোঝার কোনো চান্স নেই যে এটা কপিড কিনা। চিপের ক্ষেত্রে সেই সুযোগ নাই, টেকনোলজি অনেক সিকিউর, কারো ডিটেল জানা থাকলে বুঝতে পারেন। সো 3DS-টা কী তাহলে, 3DS তাহলে ইনশর্ট 3D সিকিউর। তো এরকম যারা EMB-র বডি আছে এরা নিয়ে বসছে, তাহলে কী করা যায়, এরকম তো মানুষের পকেট থেকে টাকা পয়সা হাওয়া হয়ে গেলে সমস্যা। তারা 3D সিকিউর নামে একটা টেকনোলজি নিয়ে আসলো, যেখানে কারেন্টের আইডেন্টিটিটা ভেরিফিকেশন করে। কীভাবে করে,
খুব বেশি ডিটেলসে যাবো না, ম্যাক্সিমাম সময় দেখছেন যে বাংলাদেশি মোটামুটি মেজরিটি কেসে 3D সিকিউর করে, কারণ এইসব দেশে ফ্রডের চান্স অনেক বেশি বিশেষ করে। তো আপনার ব্যাংকের একটা ওটিপি আসে, ওটিপিটা ওইখানে দিতে হয়, যেটা আগে অনেক সময় লাগতো না, বা বাইরের দেশে অনেক সময় দেখতেছেন যে একটা অ্যাডভান্স ভার্সন আছে 3D সিকিউর 2, ও ফ্রড স্কোর অনেক সিনারিও ক্যালকুলেট করে দেখে যে এই ট্রানজাকশনটা ভ্যালিড কি ইনভ্যালিড। আর একটু যেগুলো খুব অ্যাডভান্স সিস্টেম না, ওরা যেটা করে হলো কাস্টমারের ইমেইলে এবং ফোন নাম্বারে ওটিপি পাঠায়, ওটিপি নেওয়ার পরেই তারপর ট্রানজাকশনটা করে। আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে হলো আলি এক্সপ্রেসে, এবং আলি এক্সপ্রেসে এটা এখনও হয়, কোনো ওটিপি দেওয়া লাগে, কিছু লাগে না, এবং কার্ড টোকেনাইজও করা নাই, ওরা হলে হাওয়ার মধ্যে টাকা কেটে নিয়ে যায়। কেমনে নিয়ে যায় আল্লাহ মালুম, আমি ডিটেল গার্ডে দেখি নাই। ইদার 3D সিকিউর 2, নাহলে হইলো ওরা 3D সিকিউর অ্যানাবেলই করে নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা হইলো বেসিক্যালি যে ওটিপি জিনিসটা, ওটিপি ডেলিভারি চ্যানেল তো অনেকগুলো হতে পারে, SMS হতে পারে, মেল হতে পারে, পোস্টআপ নোটিফিকেশন হতে পারে। তো ওইটা মনে করেন ক্লায়েন্ট যেভাবে এঙ্গেজমেন্ট করে, যেমন ওয়াইজ আপনি যদি ব্রাউজার লগ ইন করতে যান আপনার ফোনে পাঠায়, ইমেলে লগ ইন করতে যান ওরাই। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আপুর কন্ট্যাক্টের উপরে বলি, এখন ব্যাঙ্কগুলো দেখছে যে শালা তোদেরকে তো SMS পাঠাতে বা গাড়িতে কেউ মিস ইউজ করে আমি ফকির হয়ে যাব। এখন এটা একটু অ্যাডভান্স হয়ে গেছে, এরা হোয়াটসঅ্যাপের এসডিকে ইউজ করে হলো, হোয়াটসঅ্যাপে হলো আপনার ওটিপিটা পাঠায় ওদের খরচ কমানোর জন্য মেনলি। আবার অনেক সময় দেখবেন যে SMS চ্যানেল যারা পাঠায় আগে অনেক সুন্দর করে আপনার ওটিপিটি হলো এরকম পাঠাইতো, আর বাংলা খরচ করতে গেলে দেখা যায় ইউনিকোড ক্যারেক্টারেরও ডেটা বাইট মিলে SMS এর খরচ চলে আসে বেশি, এই জন্য হাবিজাবি পাঠায়। এখন দেখা যায় কি কিছুই পাঠায় না, খালি ওটিপিটা 2 সাইড নাম্বার একটু বুঝাই দিলেই হয়। হ্যাঁ, মেনলি কস্ট সেভিংয়ের জন্য। গতকাল রাতে ক্যাটালগের একটা মিটিং এ দেখাইতেছিল যে লিংক টু পে নামে একটা সার্ভিসের মতো ওরা বানাইছে, হ্যাঁ এখানে ভাই ওখানে দ্বারা একটু লিংক করলে পেমেন্ট হয়ে যায় অটোমেটিক, কিছু কারো লাগে না। হ্যাঁ আছে, যেমন ওগুলো তো আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশন চাইলে আপনার হাত কাটে তো, বা ওই লিঙ্ক তো আর নিয়ে যেতে পারবে না। ওটা আইরিশ আছে, চায়নাতে এরকম সিস্টেমও আছে যে আপনার হলো পাম থেকে সিগনেচার, হ্যাঁ হ্যাঁ আছে, চায়নাতে এরকম আছে যে পাম সিগনেচার নিয়ে আপনার কার্ডও ক্যারি করা লাগবে না, কিছু করা লাগবে না, আপনি চাইলে হইলো হাত দিবেন, ওরা হইলো যেমন ফিঙ্গারপ্রিন্টই পুরো মানুষ, সব মানুষের ইউনিক, হাতের পুরা থাম প্রিন্টলে তো কিছু করারই নাই। হ্যাঁ, আপনারা তো যেখানে আপনি পাসপোর্টে গেটে চেক আউট করেন, এখানে তো কার্ডের ইনফরমেশন হতো 10 আঙ্গুল বা আপনার হাতের 5 আঙ্গুল যদি দেন, এটা ফ্রডের রেট খুব কমে যায়, সিকিউর হয়ে যায়। কিন্তু সব দেশে তো এই টেকনোলজি রোল আউট করা সম্ভব না। কারণ আমি যদি রিয়েল কেস সিনারিও বলি, আমরা শুধু টেকনোলজির কথা চিন্তা করি, বাংলাদেশে যদি চিন্তা করি, অনেকজন আছে ফিল্ডে কাজ করে, বিশেষ করে যারা অ্যানালিটিক্স রিলেটেড জিনিসপত্রে কাজ করছেন জানেন, অনেকের যে ডিজিটাল ভেরিফিকেশন করে ইভোট দেওয়ার সময়, বিশেষ করে গ্রামে যারা হলো পিএস মরিস টরিস কার্ডে, ওদের হলো ফিঙ্গারপ্রিন্ট কিছুই থাকে না। এবং এরকম অনেক ফিল্ড স্টোরি আছে যে কিছুই করা যাচ্ছে না, ভেরিফিকেশন করা যাচ্ছে না, কারণ কি কার্ড কাজ করতেছে না। তাহলে মনে হয় আপনি ভাবির সাথে তরকারি কার্ড নেন। আচ্ছা, ওইরকম কিছু চ্যালেঞ্জেস আছে। ধরেন হইলো ওটার ক্ষেত্রে যদি বলেন আমার কারো হাতের আঙ্গুল নাই অথবা আছে, কিছু মানুষ অ্যাক্সেসিবিলিটি ইনক্লুশনের কথা চলে আসে আর কি, বুঝতে পারছেন। বাট হ্যাঁ, ডেফিনেটলি বায়োমেট্রিক রিলেটেড যে কোনো জিনিস অবশ্যই যে কোনো ডিজিটাল সিকিউরিটির থেকে নন প্রেজেন্ট সিকিউরিটি থেকে বেটার সিকিউরিটি দেয়, বাট ওরকম চ্যালেঞ্জ থাকে। হ্যাঁ হ্যাঁ, না ওই যে টোকেনাইজেশন আপনার সাথে হলো ওই ব্লিঙ্কের ওই প্যাটার্ন বা হলো আপনার আইরিশ ম্যাচ করছে হয়তো। এটা যদি আপনি আরও ইন ডিটেল জানতে চান, তানিম ভাই আমাদের টাইগার আইডিতে পাসপোর্ট, এনআইডি সহ ড্রাইভিং লাইসেন্স সহ অনেক কিছু বায়োমেট্রিক ভেরিফিকেশনে খুব ডিটেল কাজ করছে, ভাইয়ের কাছে অনেক নলেজ আছে, এবং মোটামুটি ওই কোম্পানির প্যাটেন্টও আছে, এগুলো নিয়ে ভাইয়ের সাথে বসতে পারেন। আচ্ছা, কি টার্ম শিটের মধ্যে এরকম আছে, খুব একটা বেশি কিছু গেলাম না, অনেক বোরিং লাগা শুরু হবে অলরেডি। সো কেউ যদি পড়তে চান, পেমেন্টেরগুলো নিয়ে বেশি ইন্টারেস্ট থাকে, আপনারা অ্যানাটমি অফ সোয়াইপ এই জিনিসটা পড়তে পারেন। মোটামুটি পেমেন্ট ইন্ডাস্ট্রি ইনস অ্যান্ড আউটস করা হয়েছে। যারা স্ট্রাইপের ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছেন বা করেন নাই, তারপরে এক্সপ্লোর করতে চান, স্ট্রাইপের ডকুমেন্টেশনটা খুবই কম্প্রিহেন্সিভ, ওইখানে মোটামুটি সব কিছু এক্সপ্লেন করা আছে। ইন পার্সন পেমেন্ট নিয়ে বুঝতে চাইলে এডিএনএর ডকটাও খুব কম্প্রিহেন্সিভ, এগুলো নিয়ে পড়তে পারেন। আর একটা ইন্টারেস্টিং থিং, ইএমবি কোর্স প্যাক, ইএমবি নামটা কে শুনছেন বা কখনো শুনে চিন্তা করছেন যে এই জিনিসটা কী বা কী জিনিস, কারো আইডিয়া আছে ইএমবি জিনিসটা কী? আচ্ছা, সবার জন্য খুব একটা বেশি পেঁচাইলাম না, বলে দিই। ইএমবি এর মধ্যে 3টা ওয়ার্ড, ইএমভি, সিওটা আমি বাদ দিলাম। ই হলো ইউরোপে, এম হলো মাস্টারপে, ভি হলো ভিসা। হ্যাঁ, সো 1980-90 সালের দিক থেকে মোটামুটি কার্ডের প্রচলন হওয়া শুরু হয়েছে খুব বেশি করে। 2002 সালের দিকে মোটামুটি এই ইউরোপে মাস্টার কার্ড ভিসা মিলে ঠিক করলো যে আমাদের এই জিনিসটা তো বাড়তেছে, সিকিউরিটি বা একটা কমন স্ট্যান্ডার্ড ঠিক করা দরকার, নাহলে তো 10 জনের 10 রকম জিনিস বানানো শুরু করবে। তখন তো মার্কেটে দেখা যাবে যে 10 রকমের
জিনিসের ছড়াছড়ি হয়ে যাবে, কমন কোনো স্ট্যান্ডার্ড থাকবে না এবং পেমেন্টের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফিল করার চান্সেস আছে। তো ওরা বসে খাতা কলমে এরকম স্পেসিফিকেশান, টেকনিক্যাল ডক, কীভাবে কী কাজ করবে, কীভাবে কার্ডের ট্রানজ্যাকশন হবে, কী প্রোগ্রাম কীভাবে জেনারেট হবে, সব কিছু মিলে এটা রেডি করে একটা কনসোর্টিয়াম বানাইছে। একজনের কথা মাতবরি করলে হবে না, 3-4 জনে বসে এরকম একটা দল বানাইছে, কনসোর্টিয়াম বানাইছে এবং সবাই মিলে একটা বই খাতা রেডি করে বড় বড় ডক বানাইছে যে আসলে পেমেন্টের ইনফ্রাস্ট্রাকচারটা কেউ যদি নতুন করতে যায় বা কেউ যদি নতুন একটা নেটওয়ার্ক প্রোভাইডার নিয়ে আসে কীভাবে করবে, ঠিক আছে। সো যে কোনো নতুন নেটওয়ার্ক প্রোভাইডার আসলে তার ইএমবি স্পেক মেনটেন করতে হয় ইন জেনারেল, হ্যাঁ। সো এই জন্যই এটার নাম হচ্ছে ইএমবি ইউরোপে মাস্টার কার্ড ভিসা, আর শেষে কোর জন্য কনসোর্টিয়ামের জন্য এরা মেনলি হলো স্পেসিফিকেশনটা বানায়। এখন কথা হইতে পারে মাস্টার কার্ড ভিসা শুনছি, ইউরোপে কে শুনছি, বা কারো মাথায় আসছে যে ইউরোপে জিনিসটা কী, বা ইউরোপের নাম তখনও শুনি নাই, কোনো আইডিয়া আছে তাহলে ইউরোপে কী? আচ্ছা হ্যাঁ, এটা 80-90 শতক থেকে 2000 শতকের দিকে পর্যন্ত ইউরোপে কার্ড পেমেন্ট মোটামুটি পপুলারাইজ হওয়া শুরু করে। এরপরে ওই কার্ড মার্কেটে মাস্টার কার্ড ঢুকে। ইনিশিয়ালি এদের দুজনের মধ্যে খুব ভালো স্ট্র্যাটেজিক কোলাবোরেশন ছিল। ইউরোপিয়ান ইউনিয়নের ওই জায়গাগুলোতে ইউরোপে খুব ভালো কাজ করতো, মানুষের অ্যাডপশন রেট বাড়তেছিল। তো স্ট্র্যাটেজিক কোলাবোরেশন থেকে পরে চিন্তা হচ্ছে যে আমরা দুজনে ভাই ভাই মিলে যাই, ওই 365 আর ক্যান্টালোপের মতো। সো পরে দুজনে একসাথে মিলে ইউরোপের আলটিমেটলি এলো মাস্টার কার্ডের আন্ডারে চলে গেছে। এরপরে ওইটা আসলে ইউরোপের নামটা হারাই গেছে। এখন ইএমবির মধ্যে ইউরোপে থাকলেও ইউরোপে আর আসলে বাস্তবে এক্সিস্ট করে না। দিস ইজ দ্য মাস্টার কার্ড অ্যাকচুয়ালি। তাহলে আপনার কোশ্চেন হতে পারে তাহলে এখন ইউরোপের মধ্যে কেন এখনও? রিজন একটাই, কারণ এইটা স্পেসিফিকেশনটা ফাইনালাইজ হয়েছে মার্জারের আগে। ততদিনে ডকুমেন্টেশন লেখা হয়ে কনসোর্টিয়ামের মোটামুটি পুরো সব দেশের যেরকম ওয়ার্ল্ড ব্যাংক ট্যাঙ্ক আছে ওই কনসোর্টিয়ামের সবার কাছে পাস করে দেওয়া হয়েছে যে কেউ যদি পেমেন্ট সিস্টেম বানাও এভাবে বানাবা। সো ডক সার্কুলেট হয়ে চলেও গেছে, কিন্তু ততদিনে মার্জার হয়ে গেছে। তো এখন চিন্তা করেন সবাই একটা স্ট্যান্ডার্ডে আসার পরে বলছে না কালকে থেকে তোমার নাম চেঞ্জ, এটা হয় না। তো স্ট্যান্ডার্ড হিসেবে পেমেন্ট নিচ্ছে, এই জন্য ইটা এখন রয়ে গেছে ইএমবিতে। ও আর খুব বেশি কিছু গেলাম না। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইদের আটকাবো না, শেষ করে দিচ্ছি। আর আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে আমার সাথে 1-on-1 বসতে পারেন। আর এই সেশন নিয়ে কোনো ফিডব্যাক থাকলে আমার ইমপ্রুভমেন্টের জন্য বা নেক্সট কোনো সেশনের কিছু জানার থাকলে আপনারা একটু ফিডব্যাক দিলে আমি একটু কুইক রিভিউ করে নিব। এটা স্ক্যান করে ফিডব্যাকটা দিতে পারেন, কাইন্ডলি একটু সবাই ফিডব্যাকটা দিয়ে দেন। ইদার স্ক্যান করেন অথবা menti.com-এ যান, যে হলো এই কোডটা টাইপ করেন তাইলে হয়ে যাবে। একটা সিঙ্গেল এক লাইনের কিছু একটা বা একটা ওয়ার্ডও লিখতে পারেন, আপনাদের বেশি সময় নিব না। কাজ করে না? করে? হ্যাঁ করছে তো, সবার তো কাজ করছে। ও আচ্ছা, তাহলে ভাইকে আপনাদের কষ্ট করে একটু তাহলে স্ক্যান করতে হবে। হ্যাঁ এন্টারে ওয়ার্ড বলতে সেটা না, এন্টারে ওয়ার্ড মানে হলো আপনার এই সেশন নিয়ে কিছু বলার থাকলে, কোনো ফিডব্যাক থাকলে আপনি এন্টারে 1 ওয়ার্ড 2 ওয়ার্ড যা নিয়ে আছে লিখতে পারেন।